হ্যালো অ্যান্ড গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ, যেখানে তোমাদের লার্নিং হতে চলেছে অ্যাবসলিউটলি ইনফাইনাইট। আমি প্রদীপ স্যার, তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। আর আজকে আমি তোমাদেরকে ওয়েলকাম করছি এগেইন টু দ্য ভেরি ফার্স্ট লেকচার অফ লাইফ সায়েন্স, দ্যাট ইজ সেল দ্য ইউনিট অফ লাইফ, কোষ জীবনের একক। চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই, যদি এখনো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে আমরা যত এডুকেটররা রয়েছি তারা তোমাদেরকে কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে বদ্ধপরিকর। তো চলো শুরু করা যাক আমাদের আজকের টপিক, সেল দ্য ইউনিট অফ লাইফ পার্ট 1। দেখো, সেল নিয়ে হঠাৎ করে আমরা প্রথমে শুরু করছি কেন, তার পিছনে প্রধান কারণ হলো যে আমি মনে করি সেল সম্বন্ধে যদি আমরা জানি, একটা কোষ সম্বন্ধে যদি আমরা জানি, তাহলে লাইফ সায়েন্সের যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা খুব ইজিলি কানেক্ট করতে পারবো। এই কানেকশন বিল্ড করাটা খুব ইম্পর্টেন্ট। জেনে রেখো যে লাইফ সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে প্রচুর ইনফরমেশন দিবে। এই ইনফরমেশনগুলো হলো লাইক ডটস, আর আমাদের কাজ থাকবে, অ্যাকচুয়ালি আমার কাজ থাকবে তোমাদেরকে হেল্প করা এই ডটগুলোকে কানেক্ট করতে। এই ডট কানেক্ট করার পর তোমরা যে ফিগারটা পাবে সেটা হলো তোমার আলটিমেট নলেজ, যেটা ইউজ করে তুমি এই এন্ট্রান্স এক্সামগুলোকে ক্র্যাক করবে। তো সেই কারণে আমি বলছি যে প্রত্যেক পেন পেন্সিল বের করো, নিজের খাতা বের করো, প্রত্যেকটা পয়েন্ট যা যা আমি বলছি সেগুলোকে তোমরা খাতায় লেখো। লিখলে তবেই মনে থাকবে। লেখো, ডায়াগ্রামগুলো বানাও, যে যে ইনফরমেশনগুলো বলছি সেগুলোকে তোমরা মাথায় রাখো। আর সাথে সাথে আমি বলে দেবো যে কোন ইনফরমেশনটা থেকে তোমার এমসিকিউ আসবে। এগুলো মাথায় রেখে শুরু করছি আমাদের ডিসকাশন, সেল দ্য ইউনিট অফ লাইফ পার্ট 1। তো প্রথম যে জিনিসটা আমরা পড়বো সেটা হলো ডিসকভারি অফ সেল। দেখো, দুম করে আমরা সেল নিয়ে আলোচনা শুরু করতে পারি না, কারণ অবভিয়াসলি যে আমরা জানি মাইক্রোস্কোপ ছাড়া আমরা একটা সেলকে দেখতে পারি না। তো কিভাবে বিভিন্ন সায়েন্টিস্ট এই সেলটাকে দেখেছেন, সেলগুলোকে ডিসকভার করেছেন, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো যাই হোক, প্রথমে আমরা দেখি যে এই ভদ্রলোক, এনার নাম রবার্ট হুক। তো ভদ্রলোক, এনার নাম হলো রবার্ট হুক। ভদ্রলোক প্রথম নিজের তৈরি করা এই যে অণুবীক্ষণ যন্ত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রথম কোষ লক্ষ্য করেন। কোন কোষ লক্ষ্য করেছেন? তোমরা দেখতে পাচ্ছ যে এই জিনিসটাকে উনি লক্ষ্য করেছেন, প্রথম এটাকে উনি লক্ষ্য করেছেন। এটা কি? এটা হলো কর্ক। আমাদের যে বিভিন্ন ওষুধের ছিপি, ওষুধের যে শিশি, তার মধ্যে যে ছিপিটা লাগানো থাকে, কেমিস্ট্রি ল্যাবের মধ্যে যে রিয়েজেন্টের বটলের ছিপি লাগানো থাকে, সেই ছিপি, সেই কর্ক, তারই প্রস্থচ্ছেদ তৈরি করে, এরকম যদি একটা কর্ক থাকে, এরকম যদি কর্ক থাকে, তার প্রস্থচ্ছেদ তৈরি করে এই অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে, এই দেখানো যে অণুবীক্ষণ যন্ত্র, এই অণুবীক্ষণ যন্ত্রে রবার্ট হুক প্রথম লক্ষ্য করলেন। উনি কি লক্ষ্য করলেন? যে এরকম কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এরকম কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে। এই স্ট্রাকচারগুলোকে উনি নাম দিলেন সেল। সেল, বা উনি ওই সময় বলেছিলেন জিনিসটার নাম সেল্লা, CELLA, যার অর্থ হলো খালি ঘর বা হলো স্পেস বা হলো কম্পার্টমেন্ট। তো দেখতেই পাচ্ছ যে এখানে এটাকে একদম খালি ঘরের মতো মনে হচ্ছে, ডট ডট খালি ঘরের মতো মনে হচ্ছে। তো এই জিনিসটাকে প্রথম তিনি লক্ষ্য করেন। তিনি যে বইয়ের মধ্যে এটা সম্বন্ধে লিখেছিলেন সেটার নাম হলো মাইক্রোগ্রাফিয়া। এখন এত বড় বইয়ের নাম তোমাকে মনে রাখতে হবে না, জাস্ট তোমাদেরকে জানানোর জন্য আমি বলে দিয়েছি যে বইটার নাম এই। কিন্তু এই মাইক্রোগ্রাফিয়া বইটা, শুধু নাম মনে রাখো যে মাইক্রোগ্রাফিয়া বইটা কে লিখেছিলেন, ওটা লিখেছিলেন আমাদের রবার্ট হুক। তাহলে তোমাদের ফার্স্ট এমসিকিউ, কে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রথম কোষ লক্ষ্য করেন? উনি হলেন রবার্ট হুক। কোশ্চেন নাম্বার 2, উনি কি দেখেছিলেন? উনি কর্ক কোষ দেখেছিলেন, কর্ক সেলস দেখেছিলেন। কোশ্চেন নাম্বার 3, দেখো এই একটা স্লাইডে কতগুলো কোশ্চেন তোমাদের হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3 হলো যে কোন বইয়ের মধ্যে তিনি প্রথম নিজের এই ফাইন্ডিং গুলোকে লিখেছিলেন, সেটা হলো মাইক্রোগ্রাফিয়া। কোশ্চেন নাম্বার 4, সেল শব্দের অর্থ কি? খালি ঘর। এটা কে বলেছিলেন? রবার্ট হুক। তাহলে দেখো, একটা স্লাইড থেকে আমরা কতগুলো
ইনফরমেশন পেয়ে গেলাম, কতগুলো এমসিকিউ আমাদের এখান থেকেই তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা প্রত্যেকটা স্লাইড বাই স্লাইড আমরা এমসিকিউ বের করতে থাকবো বইয়ের থেকে। এইভাবে আমরা ধীরে ধীরে এমসিকিউ বের করতে থাকবো, কারণ এক্সামিনার কি করে, এক্সামিনার বইয়ের প্রত্যেকটা লাইনের ইন বিটুইন গিয়ে কোশ্চেন করে। আমাদেরকে এক্সামিনারের মাইন্ডসেটটাকে জানতে হবে, এক্সামিনারের মাইন্ড পড়তে হবে। যদি আমরা পড়তে পারি তাহলে এই যে কোনো এক্সাম ক্র্যাক করা আমাদের কাছে জাস্ট বাই হাত কা খেল। এটা মাথায় রেখে আরেকটা ইনফরমেশন এখানে আমি লিখে রেখেছি তোমাদের জন্য, সেটা হলো তিনি অ্যাকচুয়ালি কি দেখেছিলেন, তিনি অ্যাকচুয়ালি কোষ প্রাচীর দেখেছিলেন। তাহলে 5 নাম্বার, রবার্ট হুক অ্যাকচুয়ালি কি দেখেছিলেন, উনি কোষ প্রাচীর দেখেছিলেন। হলো। তাহলে স্যার, তাহলে আমরা তো নির্জীব কোষ দেখতে পেলাম, প্রথম সায়েন্টিস্ট তো নির্জীব কোষ দেখলেন, তাহলে জীবিত কোষ কি কেউ দেখেছিলেন? অবভিয়াসলি দেখেছিলেন, তার জন্য তো সেল বায়োলজিতে এতটা প্রোগ্রেস হয়েছে। কে দেখেছেন? এই ভদ্রলোক, এনার নাম অ্যান্টন ভন লিউয়েন হক। তো এই স্যার প্রথম কি দেখলেন, ইনি জীবিত কোষ লক্ষ্য করলেন। জীবিত কোষ, মাথায় রেখো, জীবিত কোষ। তাহলে যদি তোমার প্রশ্ন হয়, দেখো এখান থেকে আমি প্রশ্নগুলোকে একটা এক এক করে বলতে থাকি। প্রথম প্রশ্ন, জীবিত কোষকে লক্ষ্য করেন প্রথমবার, জীবিত কোষকে লক্ষ্য করেন, নাম অ্যান্টনি ভন লিউয়েন হক, মাথায় রাখতে হবে। তাহলে স্যার উনি কোন কোন জীবিত কোষ লক্ষ্য করেছিলেন অণুবীক্ষ যন্ত্রে? দেখা যাক। তো উনি কি কি করেছিলেন, উনি ডব্লিউবিসি, আমাদের যে শ্বেত রক্ত কণিকা ডব্লিউবিসি, সেটাকে উনি প্রথম দেখেছিলেন। আচ্ছা, আরবিসি, আমাদের যে আরবিসি, সেটাকে উনি প্রথম দেখেছিলেন। ইস্ট সেল দেখেছিলেন, ব্যাকটেরিয়া দেখেছিলেন, শুক্রাণু দেখেছিলেন, স্পার্ম সেল। তাহলে এতগুলো সেল দেখেছিলেন। প্রশ্ন, প্রথম ডব্লিউবিসি কে আবিষ্কার করেন, বা প্রথম ডব্লিউবিসি কে অণুবীক্ষ যন্ত্রে দেখেন? নাম কি? অ্যান্টনি ভন লিউয়েনহক। কে প্রথম আরবিসি আবিষ্কার করেন? অ্যান্টনি ভন লিউয়েনহক। কে প্রথম শুক্রাণু আবিষ্কার করেন? অ্যান্টনি ভন লিউয়েনহক। কে প্রথম ইস্ট সেল দেখেন? অ্যান্টনি ভন লিউয়েনহক। এবার কে প্রথম ব্যাকটেরিয়া দেখেন? এটাও অ্যান্টনি ভন লিউয়েনহক। কিন্তু আমি এটাতে কেন একটু বেশি জোর দিচ্ছি, এটাতে আমি কেন একটু বেশি জোর দিচ্ছি তোমাদের, তার পিছনে কারণ। আরেকটা প্রশ্ন নর্মালি পরীক্ষাতে জিজ্ঞাসা করে, সেটা হলো ওয়াইল্ড অ্যানিমেল কিউল। ওয়াইল্ড অ্যানিমেল কিউল, এই জিনিসটা প্রথম কে আবিষ্কার করেছিলেন? এই জিনিসটা আবিষ্কার করেছিলেন লিউয়েনহক। তাহলে ওয়াইল্ড অ্যানিমেল কিউল কে আবিষ্কার করেছিলেন? লিউয়েনহক। এখন হোয়াট ইজ দিস ওয়াইল্ড অ্যানিমেল কিউল? নাথিং বাট দ্য ব্যাকটেরিয়া, যেটা উনি দেখেছিলেন। উনি বৃষ্টির জল যেটা মাটিতে পড়ে সেটাকে তুলে সেখানে উনি প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। এবং সেটা ছিল কোন গ্রুপের, যদি বাই চান্স প্রশ্ন আসে কোন গ্রুপের ব্যাকটেরিয়া, সেটা হলো অ্যাক্টিনোমাইসেটিস গ্রুপ অফ ব্যাকটেরিয়া। অ্যাক্টিনোমাইসেটিস গ্রুপ অফ ব্যাকটেরিয়া। তো লিউয়েনহক প্রথম কোন গ্রুপের ব্যাকটেরিয়া দেখেন? অ্যাক্টিনোমাইসেটিস গ্রুপ অফ ব্যাকটেরিয়া দেখেন। কোথার থেকে দেখেন? বৃষ্টির জল যেটা মাটিতে পড়ে যায় সেটাকে তুলে এনে উনি দেখেন। নাম কি দিলেন? ওয়াইল্ড অ্যানিমেল কিউল। ওয়াইল্ড অ্যানিমেল কিউল, দেখতেই পাচ্ছ। কারণ কি, তখন অবধি ওটার নাম ব্যাকটেরিয়া দেওয়া হয়নি। ঠিক আছে? তো উনি ওটার প্রথম কি করলেন, যে ওয়াইল্ড অ্যানিমেল কিউল ওটার নাম দিয়ে দিলেন। পরবর্তীতে বাকি সায়েন্টিস্টরা আরো কাজ করতে 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 জানতে পারলেন যে না, স্যার অ্যান্টনি ভন লিউয়েনহক যেটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল ব্যাকটেরিয়া। এরপর আরেকজন আরেকজন সায়েন্টিস্ট আসলেন, রবার্ট ব্রাউন। 1831, রবার্ট ব্রাউন, ইনি আবিষ্কার করলেন নিউক্লিয়াস। জিজ্ঞাসা করার চান্স খুব কম, তাও মনে রাখো, অর্কিড যে গাছ হয় তার মূলের কোষে, তার মূলের কোষে উনি প্রথম আবিষ্কার করলেন কি? নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াস তাহলে কি একটু আমরা জেনে নিই, যারা যারা ভুলে গেছো। এটা যদি আমার একটা কোষ হয়, কোষের ঠিক মাঝখানে একটা এরকম ডার্কলি স্টেন স্ট্রাকচার থাকবে, গাঢ়ভাবে স্টেইন হওয়া, মানে গাঢ়ভাবে রঞ্জিত একটা স্ট্রাকচার থাকবে, সেটাই হচ্ছে আমার নিউক্লিয়াস। এই দেখো, এই যে ডাব্লিউবিসির মধ্যে এই যে নিউক্লিয়াস, এই যে তার পাশে একটা ডাব্লিউবিসি, এই যে নিউক্লিয়াস।
এই যে নিউক্লিয়াস। আচ্ছা, আরবিসির মধ্যে কি নিউক্লিয়াস আছে? নেই, আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। স্তন্যপায়ীর পরিণত লোহিত রক্ত কণিকাতে আর লোহিত রক্ত কণিকা অর্থাৎ আরবিসি, তাতে কখনোই নিউক্লিয়াস থাকে না। ইস্টে আছে স্যার, ইস্টে কি থাকবে? অবশ্যই থাকবে। আচ্ছা স্যার, শুক্রাণুতে কি আছে? অবশ্যই আছে, শুক্রাণুর মাথায় একটা নিউক্লিয়াস থাকে। আচ্ছা স্যার, ব্যাকটেরিয়াতে কি থাকবে? গুড কোশ্চেন, আমরা একটু পরেই আমরা দেখবো ব্যাকটেরিয়াতে নিউক্লিয়াস থাকে কি থাকে না, একটু পরেই আমরা দেখবো। যাই হোক, তাহলে এই নিউক্লিয়াসটা কে আবিষ্কার করলেন? এটা অ্যান্টনি ভন লিওনেনহক আবিষ্কার করেননি। আমি উনি যেগুলো আবিষ্কার করেছিলেন সেই ছবিতে আমি দেখালাম বটে, কিন্তু উনি আবিষ্কার করেননি, এটা মাথায় রেখো। যাই হোক, কনফিউশন যাতে তোমাদের না হয় তার জন্য এটাকে এখান থেকে ইয়ে করে দিই, মুছে দিই। তাহলে কে আমাদের প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করলেন? নিউক্লিয়াস আবিষ্কার করলেন রবার্ট ব্রাউন। কোন বছর? 1831। এবং কোথায় আবিষ্কার করলেন? অর্কিড গাছের মূলে। এবার এই দেখো ইনফরমেশন গুলো তোমাদেরকে আমি বলছি এবং তোমাদের মনে হতে পারে যে স্যার অনেক ইনফরমেশন ওভারলোড হয়ে যাচ্ছে, ওভারডোজ হয়ে যাচ্ছে ইনফরমেশনের, এত কি করে মনে রাখবো? দেখো, এই এন্ট্রান্স এক্সাম গুলোতে এক্সামিনার কখন কি প্রশ্ন জিজ্ঞাসা করবে তার কোনো গ্যারেন্টি নেই। আমি তোমাদেরকে খুব সিম্পল একটা উদাহরণ দিই। আমি কয়েক বছর আগেই আমি একটা প্রিভিয়াস ইয়ার পেপার দেখছিলাম এএনএম জিএনএম এর। সেখানে প্রশ্ন করেছে যে পাইরিফর্মিস মাসেল, ওর কাজ কি? এবার পাইরিফর্মিস মাসেল সেটা আমরা এমবিবিএস এ অ্যানাটমি লেভেলে গিয়ে আমরা পড়ি প্রথম পাইরিফর্মিস মাসেল নিয়ে। আমি তো নিজের ক্লাস 10 ক্লাস 9 এই লেভেলে কোনোদিন পাইরিফর্মিস, ইভেন ক্লাস 12 অব্দি গিয়েও পাইরিফর্মিসের নাম শুনিনি। সেই প্রশ্ন এসছিল, এবং যারা ওটার উত্তর করতে পেরেছে তারা এক্সট্রা মার্কস নিয়ে এসেছে বাকিদের থেকে। তো এরকম কিছু এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন আমাদেরকে জানতে হবে। হয়তো এক্সামিনারের ইচ্ছা হলো বলার যে কোথার থেকে আমরা আমাদের রবার্ট ব্রাউন স্যার কোথার থেকে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন তোমরা জানলে? তোমরা যারা লেটস ইমপ্রুভে পড়ছো, যারা লেটস ইমপ্রুভ থেকে পড়াশোনা করছো, তারাই একমাত্র জানলে যে অর্কিড গাছের মূলের থেকে। এটাও তোমরা জেনে গেলে মূলের কোষের থেকে। এই কারণে আমি বলি যে কিছু এক্সট্রা ইনফরমেশন থাকা খুব ইম্পর্টেন্ট। যে কোনো এন্ট্রান্স টেস্টকে ক্র্যাক করতে গেলে না আমাদেরকে 20 to 30% বাফার সিলেবাস কভার করতে হয়, মানে এক্সট্রা সিলেবাস কভার করতে হয়। আমাকে যদি 100 পড়তে হয়, যদি সিলেবাস থাকে 100, আমি তার জন্য পড়বো 120 থেকে 130, এইভাবে যাতে কোনো কিছু আমি মিস না করি। সেই কারণে এক্সট্রা ইনফরমেশন আমি দিতে থাকবো, এবং কতটা এক্সট্রা ইনফরমেশন দিতে হবে সেটা আমার দায়িত্ব। যাই হোক, প্রচুর জ্ঞান দিয়ে দিলাম। পরের যিনি আসলেন নল ও রুস্কা। এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, লেখার উপর চলে যাচ্ছে, সরি। এটা তোমাদের জন্য স্টার মার্ক দিয়ে দিচ্ছি, আমি লাল দিয়ে একটা স্টার মার্ক করে দিচ্ছি। তোমাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নল ও রুস্কা এরা কারা? অ্যাকচুয়ালি কি হলো, আমরা যখন সেলকে লাইট মাইক্রোস্কোপে দেখলাম, আচ্ছা তোমাদের মাইক্রোস্কোপ নিয়ে আমি পরে একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেব মাইক্রোস্কোপ নিয়ে, কারণ আমার মনে হয় যে তোমাদের বেসিক কি কি টাইপের মাইক্রোস্কোপ আছে সেটাও জানা জরুরি। মাইক্রোস্কোপ শুধু নাম জানবে, কি করে কোথায় কাজ হয় অত জানতে হবে না, মাইক্রোস্কোপ শুধু জানলেই চলবে। ফার্স্ট অফ অল বলে দিই, তোমরা স্কুল কলেজে যে মাইক্রোস্কোপ গুলো দেখো সেটা হলো লাইট মাইক্রোস্কোপ, ঠিক আছে? কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেটাকে বলে। তো কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমি তো সেলটা গেলে উপর থেকে দেখছি, কিন্তু সেলের ভেতরে যে আরো অনেক গাদাগুচ্ছের জিনিস আছে সেগুলো তো আমি দেখতে পাচ্ছি না। সেগুলো কোথায় দেখবো, সেগুলো কোথার থেকে দেখবো? এবার এটা আমাদের সায়েন্টিস্টরা চিন্তা করতে লাগলেন যে বস, ভেতরে তো ঢুকে দেখতে হবে, আর লাইট মাইক্রোস্কোপে এতটা রেজলিউশন পাওয়ার নেই যে আমরা ভেতরে স্ট্রাকচার দেখবো। তো কি করে দেখবো ভেতরের স্ট্রাকচার, আমরা কি করে দেখবো? চলে এলেন আমাদের রেস্কিউ করতে দুইজন ইঞ্জিনিয়ার, নল ও রুস্কা। এনারা বায়োলজিস্ট না, যতদূর আমি পড়েছি এনার খুব বড় লেভেলের দুজন ইঞ্জিনিয়ার। এনারা আবিষ্কার করে ফেললেন ইলেকট্রন মাইক্রোস্কোপ। যে ঘরে আমি এখন শুটিং করছি সেই ঘরের মতো বিশাল সাইজের একটা মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ। তোমাদের রেফারেন্সের জন্য ওনাদের ছবিও আমি দিয়ে রেখেছি। এই দেখো, এই যে নল এবং রুস্কা, এই দুজন। তো আজকে বায়োলজিক্যাল সায়েন্সের যতটা আমাদের প্রোগ্রেস হয়েছে তার জন্য অনেক অনেক বড় অবদান রয়েছে এই দুইজনের। তো নল এবং রুস্কা ওনারা আবিষ্কার করলেন ইলেকট্রন মাইক্রোস্কোপ। এবার তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ কি?
সাধারণ মাইক্রোস্কোপে কি হয়, যেটা আমাদের নর্মাল লাইট মাইক্রোস্কোপ, সে লাইট মাইক্রোস্কোপে আমরা করি কি দেখো, সে লাইট মাইক্রোস্কোপে আমাদের এখানে ধরো স্যাম্পল আছে, বা যে জিনিসটাকে আমরা দেখবো সেটা আছে, স্পেসিমেন আছে, নিচের থেকে আমরা লাইট দিলাম, এই লাইটটা এটা থ্রুতে পাস হলো, তারপরে এখানে একটা লেন্সের সিস্টেম থাকলো, এক বা একাধিক লেন্সের সিস্টেম থাকলো, সিম্পল মাইক্রোস্কোপ হলে একটা, কম্পাউন্ড মাইক্রোস্কোপ হলে দুটো। তো এরকম আমাদের লেন্সের সিস্টেম থাকলো, আর এখানে আমি চোখ রেখে দেখছি। কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে আমি আলো ব্যবহার করতে পারবো না। তাহলে স্যার ইলেকট্রন মাইক্রোস্কোপে যদি আলো ব্যবহার না করি তাহলে আমি দেখবোটা কিভাবে? দেখতে পারবো কিভাবে? দেখবো, ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা ইউজ করব ইলেকট্রনের বিম। কি হবে, এরকমই একটা মোটা কাচের আমরা একটা স্লাইড নেব মানে এরকম না যে আমি এরকম করি, আমি এরকম ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, এটা খুব বড় বড় সেন্টার, আমাদের দেশে হয়তো আইআইটিতে বা আইআইএসসি এ সমস্ত জায়গাতে ইলেকট্রন মাইক্রোস্কোপ থাকতে পারে, ঠিক আছে, নর্মাল কোনো স্কুল কলেজে থাকে না, জাস্ট কনসেপ্টের জন্য বলছি। এখানে আমার একটা স্পেসিমেন রাখা থাকবে যেটার মধ্যে হেভি মেটাল, ভারী যে ধাতুগুলো আছে, প্রধানত ইউজ করে টাংস্টেন, ঠিক আছে, এদের একটা প্রলেপ দেওয়া হবে, গোল্ডের প্রলেপ দেওয়া হয়। গোল্ডের প্রলেপ দেওয়ার পর এখানে থাকবে এরকম সি আকৃতির কিছু ইলেকট্রোম্যাগনেটিক লেন্স। এই লেন্সের থ্রুতে আমি ইলেকট্রন বিমকে পাস করাবো। ইলেকট্রন বিম পাস হওয়ার পর এখান থেকে রিফ্লেক্ট হবে, আর এখানে আমাদের ডিটেকশন করার জন্য মেশিন থাকবে। তো মোটামুটি আমি তোমাকে একটা স্কিম দেখালাম যে কিভাবে আমাদের এই ইলেকট্রন মাইক্রোস্কোপ কাজ করে। তাহলে আমার স্লাইড আছে, স্লাইডের ওপরে হেভি মেটাল কোটেড একটা স্পেসিমেন আছে, এখানে দুটো ইলেকট্রোম্যাগনেটিক লেন্স ইউজ করছি, ইলেকট্রন বিম ছাড়ছি, এখানে রিফ্লেক্ট হয়ে এদিকে বেরিয়ে যাচ্ছে, এইভাবে, এই দেখো এদিকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে আমার এখানটাতে আছে কি, একটা ডিটেক্টর আছে, ডিটেক্টরের থেকে তারপর কম্পিউটারে ছবি তৈরি হবে। এবার এত কিছু তো তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে যাচ্ছে না, এবার যেটা তোমাকে জিজ্ঞাসা করবে যে ইলেকট্রন মাইক্রোস্কোপ তাহলে কে আবিষ্কার করেন? তাহলে আমি জানি উত্তর, তোমরা পড়ছো আমার কাছে, তাই আমি তোমাদের বলে দিচ্ছি কে করেছে। নল এবং রুস্কার। কোন বছর করেছে? 1931। দেখো, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করলেন 1831, 1831-এ। তার ঠিক 100 বছর পরে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করে বায়োলজিতে তাক লাগিয়ে দিলেন কে? নল এবং রুস্কা। এটা দ্বারা তাহলে কি এটা কেন আমরা ইউজ করব? সেলের ভেতরের অতি সূক্ষ্ম গঠন, যেটাকে আমরা বলি আলট্রাস্ট্রাকচার দেখার জন্য আমাদের এই ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার। আচ্ছা, ইলেকট্রন মাইক্রোস্কোপে তাহলে তো কাঁচের লেন্স তো ইউজ করি না, আমি এখনই তোমাদের বলে দিলাম যে ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা তাহলে কাঁচের লেন্স ইউজ করতে পারছি না, কি ইউজ করছি? ইলেকট্রোম্যাগনেটিক লেন্স। দেখো তোমাদের একটা পয়েন্ট লিখেও দেওয়া আছে এখানে, কি ইউজ করা হয়? ইলেকট্রোম্যাগনেটিক লেন্স। আচ্ছা, আফটার দ্যাট কয় ধরনের ইলেকট্রন মাইক্রোস্কোপি অ্যাকচুয়ালি হয়? কয় ধরনের হয় জেনে রাখো। বর্তমানে ইলেকট্রন মাইক্রোস্কোপের টাইপ প্রচুর, কিন্তু প্রধান দুটো টাইপ, সেটা হলো সেম ও টেম। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। শুধু নাম জানলেই চলবে। অবশ্যই লেটস ইমপ্রুভে পড়ছো, তো ডেফিনেটলি কিছু এক্সট্রা ইনফরমেশন দেবই। তাহলে এই দুটো ইনফরমেশন হয়ে গেল সেম ও টেম নিয়ে। সিম্পল প্রশ্ন আসবে, সেম এবং টেম কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? সেটা হলো ইলেকট্রন মাইক্রোস্কোপিকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই স্লাইড থেকে কতগুলো প্রশ্ন হতে পারে? এই স্লাইড থেকে দেখতে পাচ্ছি যে প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেন, উনি কোন কোন কোষ আবিষ্কার করেন? ব্যাকটেরিয়া, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, শুক্রাণু, ঠিক আছে। ব্যাকটেরিয়া যে আবিষ্কার করেছিলেন ওটাকে উনি কি নাম দিয়েছিলেন? লিওয়েনহক। ওটার নাম দিয়েছিলেন ওয়াইল্ড অ্যানিমেল কিউল। আচ্ছা, যে ধরনের উনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন সেটা কি ছিল? সেটা ছিল অ্যাক্টিনোমাইসিটিস। আর যদি প্রশ্ন হয় যে কোথার থেকে আবিষ্কার করেছিলেন, সেটা উনি আবিষ্কার করেছিলেন রেইন ড্রপ থেকে।
রেনড্রপ যখন মাটিতে পড়বে সেখান থেকে আবিষ্কার করেছিলেন। তারপরে কে আমাদের নিউক্লিয়াস আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন স্যার। সরি, মুখের মধ্যে পড়ে গেল, ওনার অপমান করা উচিত নয়, সায়েন্টিস্ট বলে কথা, রবার্ট ব্রাউন স্যার। আচ্ছা, তারপরে ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করলেন? নল ওরুস্কা। ইলেকট্রন মাইক্রোস্কোপ কেন ইউজ করা হয়? সেলের আল্ট্রাস্ট্রাকচার দেখার জন্য। কি ধরনের লেন্স ইউজ করা হয়, কাঁচের না ইলেকট্রোম্যাগনেটিক? সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক লেন্স ইউজ করা হয়। আর কয় ধরনের আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে? 2 ধরনের, সেম, টেম। সেম ফর স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, টেম ফর ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। এনিওয়েজ, তো এই গেল আমাদের সেলের ডিসকভারি। এখন সেলের ডিসকভারির পর নেক্সট যেটা আমাদের মাথায় আসলো যে সেল তো আমরা আবিষ্কার করে ফেললাম, কিন্তু স্যার এটাকে একটা আমাদের জেনারেলাইজড ফর্মুলা তো বানাতে হবে। জেনারেলাইজড ফর্মুলা বানাতে হবে যে সেলটা স্যার কোথায় কোথায় দেখা যাবে, সেলকে স্যার আমি কিভাবে আইডেন্টিফাই করব, সেলের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি কি হবে, যে আমি বলবো যে এটা হলেই এটা একটা সেল, এই জিনিসটা আমি কিভাবে বলবো? তো এটা বলার জন্য এরপরে দুজন সায়েন্টিস্ট এলেন, এনাদের নাম স্লেইডেন এবং সোয়ান। স্লেইডেন এবং সোয়ান, এই যে দেখতে পাচ্ছ স্লেইডেন, ইনি স্লেইডেন, ইনি সোয়ান। এই দুজন সায়েন্টিস্ট কি করলেন, এবার এনারা দিলেন কোষ তত্ত্ব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কেন বলছি? এর আগে ইলেকট্রন মাইক্রোস্কোপের আবিষ্কর্তা বাদ দিয়ে বাকি কোনোটার যদি প্রশ্ন না আসে, তাহলে একটা জায়গা থেকে প্রশ্ন ডেফিনেটলি তুমি এক্সপেক্ট করতে পারো, সেটা হলো কোষতত্ত্ব। কোষতত্ত্ব কে দিয়েছিলেন? কোষতত্ত্ব দিয়েছিলেন স্লেডেন এবং সোয়ান। কোন বছর দিয়েছিলেন? 1839। এবার এটা হলো তাদের বইয়ের নাম, মাইক্রোস্কোপ ইনভেস্টিগেশনস অন দ্য সিমিলারিটি অফ স্ট্রাকচার অ্যান্ড গ্রোথ ইন অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস। এত বড় নাম মনে রাখার প্রয়োজন নেই, এটা দেখতে হবে না, জাস্ট তোমাদের জানানোর জন্য যে ওনারাও, কারণ দেখো সায়েন্টিফিক কমিউনিটিতে যখনই আমি একটা কিছু আবিষ্কার করব, আমি কিভাবে আবিষ্কার করেছি তার ফুল ডকুমেন্টেশন আমাকে রাখতে হবে। আমি কিভাবে জিনিসটা আবিষ্কার করেছি তার ফুল ডকুমেন্টেশন আমাকে রাখতে হবে, এবং সেটা করার পর আমাকে একটা পেপার হিসাবে আমাকে পাবলিশ করতে হবে। তো সেই পেপার পাবলিশের একটা হেডিং থাকে, একটা টাইটেল থাকে, সেই টাইটেলটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন কোষতত্ত্ব যখন তত্ত্ব বলেছি, তাহলে সে কোষতত্ত্বের আমার ডেফিনেটলি কিছু বক্তব্য থাকবে, কিছু স্টেটমেন্ট থাকবে। তাহলে দিস আর দ্য স্টেটমেন্টস অফ সেল থিওরি। তো কি বললেন? প্রথম স্টেটমেন্টটা দেওয়া হলো আমাদের যে স্লেডেন এবং সোয়ান স্যার, এনারা প্রথম তত্ত্ব দিলেন, প্রতিটি প্রতিটি জীব কোষ ও কোষীয় উপাদান অর্থাৎ সেল অ্যান্ড প্রোডাক্টস অফ সেল দিয়ে তৈরি। প্রতিটি জীব কোষ ও কোষীয় উপাদান দিয়ে তৈরি, তার মানে কি? আমি একটা জীবিত জীব, কারেক্ট? আমি কি দিয়ে তৈরি? কোষ দিয়ে। তুমি যেটা দেখছো সে কি দিয়ে তৈরি? কোষ দিয়ে। তোমার বাড়িতে যে পেট ডগ বা পেট ক্যাট আছে সে কি দিয়ে তৈরি? কোষ। সবকিছু কোষ দিয়ে তৈরি। এভরি লিভিং থিং ইজ মেড আপ অফ সেল অ্যান্ড প্রোডাক্টস অফ সেল। আচ্ছা, তারপরে এনারা বললেন দ্বিতীয় বক্তব্য, প্রতিটি কোষ, প্রোটোপ্লাজম, এক বা একাধিক নিউক্লিয়াস, কোষ পর্দা, এই তিনটি জিনিস দিয়ে তৈরি। তাহলে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট কি কি রয়েছে? আমার কনস্ট্যান্ট রয়েছে প্রোটোপ্লাজম, আমার কনস্ট্যান্ট রয়েছে নিউক্লিয়াস, আমার কনস্ট্যান্ট রয়েছে সেল মেমব্রেন, কোষ পর্দা। তাহলে প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ পর্দা কনস্ট্যান্ট। নিউক্লিয়াস এক বা একাধিক হতে পারে, আমরা দেখবো এর পরবর্তীতে যে নিউক্লিয়াস মানে বিভিন্ন কোষে একের বেশিও থাকে। তো এটা গেল আমাদের সেল থিওরিতে দ্বিতীয় বক্তব্য। আর বলা হলো যে কোষ প্রাচীর থাকতে পারে নাও থাকতে পারে, কিছু কিছু অর্গানিজমে থাকে, কিছু কিছু অর্গানিজমে থাকে না।
আচ্ছা, যদি লেখাগুলো ছোট হয়ে থাকে, তোমাদের দেখতে অসুবিধা হয়, আমি বলবো যে একটুখানি স্ক্রিনটা পজ করে স্ক্রিনশট নিয়ে তারপর জুম করে দেখে নিও একবার, ঠিক আছে? কারণ খুব ইম্পর্টেন্ট এমসিকিউস এখানে দেওয়া আছে। এই প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু একটা এমসিকিউ। আচ্ছা, তারপর এনারা বললেন যে, এটা তো 4-এ দাগ পড়ে যাচ্ছে, ঠিক করে নিই। এরপর বললেন প্রতিটি কোষ রাসায়নিক ও শারীরবৃত্তীয়ভাবে অভিন্ন। রাসায়নিক ও শারীরবৃত্তীয়ভাবে অভিন্ন। কেমিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যালি দে আর সেম। কেন এটা বললেন? কারণ প্রত্যেকটা কোষ, একদম নিম্ন প্রজাতির কোনো জীব থেকে শুরু করে একদম উচ্চ প্রজাতির অর্থাৎ আমাদের মানুষ পর্যন্ত যত ধরনের কোষ পাওয়া যায়, তাদের ফিজিওলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক সব সেম থাকে, যে তাদের কেমিক্যাল কম্পোজিশন যে সেটাও সেম থাকে। হয়তো কোষগুলো কাজ আলাদা আলাদা করে, বিভিন্ন কোনো কোষ মাসেল সেল করে কি আমাদের ডাম্বেল তুলতে সাহায্য করে, তাই না? আমাদের মুভমেন্টে সাহায্য করে, চোখের রেটিনার সেল দেখতে সাহায্য করে। তো এরকম এক একটা সেল এক একটা কাজ করে, তাদের কাজ ডিফারেন্ট, ফাংশন অফ দ্য সেলস ক্যান বি ডিফারেন্ট, বাট সেই সেলগুলোর যে ফিজিওলজি, সেই সেলগুলোর যে ফিজিওলজি সে সেলগুলোর যে তোমার কেমিক্যাল কম্পোজিশন, সেগুলো সবসময় সেম থাকবে। এটা সেল থিওরির কোষ তত্ত্বের তৃতীয় আমাদের বক্তব্য। চতুর্থ বক্তব্য যেটা ওনারা বললেন, প্রতিটি জীবের ক্রিয়া অর্থাৎ অ্যাকশনস অফ অ্যান অর্গানিজম হলো তার কোষসমূহের সমগ্র ক্রিয়া ও মিথস্ক্রিয়ার সমষ্টি। অর্থাৎ অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারাকশনস, একটা সেল তার চারপাশের সাথে যে অ্যাক্টিভিটি ও ইন্টারাকশন করে তার সমষ্টির সমান একটা জীবের যে অ্যাক্টিভিটি গুলো হয়। তার মানে কি, আমি যে যে কথা বলছি, আমি এই যে তোমাদের সাথে কথা বলছি, এটা তাহলে কোন কোন কোষের ক্রিয়ার বা তাদের যে ইন্টারাকশন, তাদের সমষ্টির সমান? কোন কোন কোষ? আমার যে নিউরনস, আমার যে ভোকাল কর্ডের সেল, আমার যে ভোকাল কর্ডের মাসেল, এরা সবাই একসাথে সমন্বয়ভাবে কাজ করছে। এরা যে একজন একজনের সাথে ইন্টারাক্ট করছে, তার ফলেই আমি কথা বলতে পারছি। ধরো আমার ভোকাল কর্ড কাজ করছে, জল খেয়ে নিই। হ্যাঁ, তো যেখানে ছিলাম, যেটা বলছিলাম, যে ধরো আমি যে যে তোমাদের সাথে কথা বলছি, আমার ব্রেন হয়তো কাজ করছে না, ব্রেনের সেলগুলো হয়তো কাজ করছে না, কিন্তু আমার ভোকাল কর্ডের সেল কাজ করছে। তাহলে কি আমি কথা বলতে পারবো? একদমই বলতে পারবো না। আমি যে কথাগুলো বলছি সেটার যে ইনপুট, আমার ভোকাল কর্ডকে যে ইনপুটটা দিচ্ছে, সেটা আমাদের ব্রেন সেল দিচ্ছে। তো এই কারণে বলা হয় যে আমার যে এই যে কথা বলা অ্যাক্টিভিটিটা, এটা কিসের সাথে জড়িত, কোন কোন কাজের সমষ্টি? সেটা হলো আমার ব্রেন সেল, আমার ভোকাল কর্ডের সেল, এই সমস্ত কিছুর সমষ্টি। তার ফলেই এই জিনিসটা হচ্ছে। এই যে এখনই আমাকে জল খেতে হলো, প্রাইম এক্সাম্পল দিই, জল খেতে হলো, জল খাওয়ার সময় কি হলো, আমার মুখটা ড্রাই, আমার গলাটা ড্রাই হয়ে গেছিল, কারেক্ট? তার মানে কি, আমার গলার মধ্যে যে সেক্রেটারি সেলগুলো রয়েছে, যারা মিউকাস সিক্রেশন করছে, সেই সেলগুলো আপাতত জল পাচ্ছে না, সেই সেলগুলো আপাতত ড্রাই হয়ে গেছে, ওরা কাজ করতে পারছে না, আমি কথা বলতেও পারছিলাম না, যার জন্য জল খেতে হলো আমাকে গিয়ে। এটা একটা খুব বড় এক্সাম্পল। সেল থিওরি বললো, সেল থিওরিতে স্যার আমাদের যে স্যার স্লেইডেন এবং সোয়ান, এই দুজন স্যার বললেন কি, যে অ্যাক্টিভিটিস অফ এন অর্গানিজম ইজ দ্য সাম অফ দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারাকশন অফ ইটস কনস্টিটিউয়েন্ট সেলস। 4 নম্বরটা তোমাদের এখানে লেখা আছে। আচ্ছা, আরেকটা জিনিস এর মাঝখানে তোমাদের বলে দিই, সেটা হলো ম্যাক্সিমাম টাইম আমরা তোমাদেরকে বাংলাতেই পড়াবো, কিন্তু ধীরে 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 আমরা চেষ্টা করবো এই যে স্লাইডগুলোতে ইংরেজি টার্মগুলোকে অ্যাড করার। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে ইংরেজি টার্ম অ্যাড করেছি, আমি চেষ্টা করব পরবর্তীতে আরো ইংরেজি টার্ম অ্যাড করার। তার পিছনে কারণ হলো, তোমরা এরপর যখন যে কলেজে তোমরা অ্যাডমিশন হবে, দেখো লেটস ইমপ্রুভ থেকে, ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ থেকে, আমার কাছ থেকে, তারপর সায়ন স্যার আছে, শাকধারা ম্যাম আছে, আগ্নিক স্যার আছে, রাগিব স্যার আছে, সম্ভাবনা ম্যাম আছে, এনাদের কাছ থেকে পড়ার পর আমরা একটাই জিনিস এক্সপেক্ট করি, যে তোমরা প্রত্যেকে সিলেক্ট হবে, যারা যারা লেটস ইমপ্রুভ থেকে পড়েছো তারা প্রত্যেকে সিলেক্ট হবে, এটাই এক্সপেক্ট করি।
যখন সিলেক্ট হয়ে কলেজে ঢুকবে তখন স্যাররা ম্যামরা যারা তোমাদের ওখানে পড়াবে তারা কিন্তু কেউ বাংলায় তোমাকে পড়াবে না, তখন কিন্তু কোনো বই বাংলায় থাকবে না, সবকিছু ইংরেজিতে হয়ে যাবে। সেই কারণে একটু ইংরেজিতে টার্মগুলোকে জানা প্র্যাকটিস করো। আমরা সবকিছু পড়াবো তোমাদের বাংলাতে, বোঝাবো বাংলাতে, আমাদের কথা বলা হবে বাংলাতে, আমাদের ইন্টারাকশন হবে বাংলাতে, যেরকম তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো সেরকমই হবে। কিন্তু কিন্তু আমরা ইংরেজি টার্মগুলোকে শিখবো। তারপর যখন মেডিকেল কলেজে যাবে, যখন তোমরা এনএম জিএনএম তোমরা পড়তে যাবে, তারপরে তোমাদের এই নলেজগুলো দেখে তোমরা যে প্রত্যেকটা ইংরেজি টার্ম জানতে পারছো, বুঝতে পারছো, সেটা দেখার পর তোমাদের প্রফেসররা, তোমাদের ম্যাডামরা যখন বলবে যে তোমরা কোথা থেকে পড়েছো, কি বলবে? ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ থেকে পড়েছি, এই স্যার এই ম্যাডামদের কাছ থেকে পড়েছি, এনারা আমাদের কনসেপ্ট একদম জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছেন। এনিওয়েজ, বলবে তো? আশা করি তোমরা প্রত্যেকে এই জিনিসটা বলবে। এবার কিন্তু কোর্স, একটা কোর্স তো আমি দেখলাম, কিন্তু আমাদের তো এককোষী জীব যেমন রয়েছে, তার সাথে আমাদের বহুকোষী জীবও তো রয়েছে। মানুষ তো বহুকোষী জীব, না হয় একটা ব্যাকটেরিয়া এককোষী, কিন্তু মানুষ তো বহুকোষী জীব, এরকম প্রচুর কোষ দিয়ে তৈরি। তাহলে এখন আরেকজন এলেন ভদ্রলোক, এনার নাম স্যার রুডলফ ভার্কাও। ইনি এসে বললেন, ইনি কোষতত্ত্বের 5 নম্বর যে কথাটা ইনি বললেন, কোষতত্ত্বের 5 নম্বর কথা, 5 নম্বর যে বক্তব্যটা, 5 নম্বর বক্তব্যটা কে দিলেন? এই আমার মাথার ঠিক উপরে দেখতে পাচ্ছ এখন, স্যার রুডলফ ভার্কাও ইনি দিলেন। তো 5 নম্বর স্টেটমেন্টে, স্যার কি বললেন? ইনি বললেন প্রতিটি কোষ তার পূর্বতম কোষ থেকে উৎপন্ন হয়। তার মানে কি, আমি এই মুহূর্তে যদি একটা কোনো সেলকে মাইক্রোস্কোপে দেখি, ডেফিনেটলি সেটা তার আগের জেনারেশনের একটা সেল থেকে উৎপন্ন হয়েছে। কিসের থ্রুতে? সেল ডিভিশনের থ্রুতে। আমরা আলাদা একটা চ্যাপ্টারে সেল ডিভিশন নিয়ে ডিটেলে পড়বো। যাই হোক, তো কি বলা হচ্ছে ইংরেজিতে? নিউ সেলস ডেভেলপ বাই ডিভিশন অফ দ্য প্রি এক্সিস্টিং সেলস। তার মানে আগে থাকা একটা সেলের থেকেই নতুন সেল তৈরি হয়। এটা কে বললেন? স্যার রুডলফ ভার্কাও বললেন। এবার এইটাকে একটা নতুন থিওরি দেওয়া হলো। এটাকে এই প্রথম যে 4টা স্টেটমেন্ট, তোমরা যে এই উপরে যে 4টা স্টেটমেন্ট দেখছো, এটাকে বলা হয় সেল থিওরি। আর এই 4টা স্টেটমেন্টের সাথে যখন এই 5 নম্বর স্টেটমেন্টটাকে আমি অ্যাড করলাম, এটাকে বলা হয় এক্সটেন্ডেড ভার্সন অফ সেল থিওরি, এক্সটেন্ডেড সেল থিওরি, বর্ধিত কোষতত্ত্ব। এবং সেটার মধ্যে এই স্টেটমেন্টটা কে দিয়েছিলেন? স্যার রুডলফ ভার্কাও। স্যার রুডলফ ভার্কাও, তাই তো? স্যার রুডলফ ভার্কাও এই স্টেটমেন্টটা দিয়েছিলেন। তো এটাকে কি বলা হলো? এটাকে বলা হলো থিওরি অফ সেল লিনিয়েজ। ঠিক আছে, এটাকে বলা হলো থিওরি অফ সেল লিনিয়েজ। যদি প্রশ্ন আসে, একদম এইভাবে আসবে। এখানে তিনটে জিনিস বলা আছে, থিওরি অফ সেল লিনিয়েজ, অর কমন অ্যানসেস্ট্রি, অর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ওমনিস সেলুলা ই সেলুলা। দেখো, স্লেইডেন অ্যান্ড সোয়ান কোষতত্ত্ব দিয়েছিলেন, এটা প্রত্যেকে জানে। এক্সামিনার কোনোদিন এটার উপর বসে কোশ্চেন করবে না, কারণ সেও জানে যে প্রত্যেকে পড়ে এসছে কোষতত্ত্ব কে দিয়েছে, স্লেইডেন অ্যান্ড সোয়ান। কিন্তু এটা জানে না যে ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভের স্টুডেন্টরা এটাও পড়ে এসছে যে ওমনিস সেলুলা ই সেলুলা কে বলেছে, সেটা কে বলেছেন? রুডলফ ভার্কাও বলেছে। তো এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এবং আমার মনে হচ্ছে এটা এবছর আসতে পারে, আমার মনে হচ্ছে কি, যে ওমনিস সেলুলা ইজ সেলুলা, অথবা এই টার্মটাই তোমরা বেশি করে মনে রাখবে, ওমনিস সেলুলা ইজ সেলুলা। তার সাথে রয়েছে কি, থিওরি অফ সেল লিনিয়েজ অর কমন অ্যানসেস্ট্রি। এই 3টে জিনিস কে বলেছিলেন? স্যার রুডলফ ভার্কাও। ঠিক আছে, কোন বছর বলেছিলেন মনে রাখতে হবে না, লেখা আছে, চাইলেও মনে রাখতে পারো, বাট রুডলফ ভার্কাওয়ের কথাটা মনে রাখবে। এটা প্রত্যেকেই জানে, এটা শুধুমাত্র তোমরা জানো, কারণ তোমরা আমার কাছে পড়েছো। তাহলে আমরা তো সেলের ডিসকভারি করলাম, এবার আমরা চলে আসব সো এবার আমরা আসি টাইপস অফ সেলস। এখন টাইপস অফ সেলস জানার আগে তোমাদের বলে দিই যে সেলকে যে বিভিন্ন টাইপের ডিভাইড করা হয়, সেই ক্লাসিফিকেশনটা ক্রাইটেরিয়া অনেক রকমের হতে পারে। ঠিক আছে, তো আগে আমরা
মোটামুটি সে ক্রাইটেরিয়াগুলোকে দেখে নিই। ঠিক আছে, আগে আমরা মোটামুটি সেই ক্রাইটেরিয়াগুলো দেখে নিই, তারপরে আমরা এগোবো। প্রথমে সেল হতে পারে, যে ক্রাইটেরিয়াটা প্রথমে আমি এখানে দেখাচ্ছি, প্রোক্যারিওট, ইউক্যারিওট অর মেসোক্যারিওট। মেসোক্যারিওট এখন আমাদের ডিসকাশনের স্কোপের বাইরে, তো আমরা মেসোক্যারিওট নিয়ে খুব বেশি আলোচনা করব না। এখন প্রোক্যারিওট কি, প্রোক্যারিওট কোন ধরনের সেল সেটা আমরা দেখতেই পাচ্ছি, আমরা এই লিস্টের মাধ্যমে আমরা আলোচনা করে ফেলবো। ইউক্যারিওট এই লিস্টে আলোচনা হয়ে যাবে। এর পরের দুটো হলো প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমেল সেল, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ এরকমই পার্থক্য করার মাধ্যমে আমরা পড়ে নেব। এরপরে হয় হলো সোম্যাটিক সেল এবং জার্ম সেল। সোম্যাটিক সেল এবং জার্ম সেল কি? সোম্যাটিক সেল মানে আমাদের দেহকোষকে ধরে নাও, যে আমাদের স্কিনের সেল, আমাদের মাসেলের সেল, আমাদের নিউরনস, ঠিক আছে, আরবিসি, ডাব্লিউবিসি, যত রকমের সেল আছে এটা সব হচ্ছে সোম্যাটিক সেল। আর জার্ম সেল কি? জার্ম সেল হলো জনন রিলেটেড সেল, জনন কোষ বলা হয় এদেরকে। ঠিক আছে, রিপ্রোডাকশন রিলেটেড সেল, যেমন আমাদের টেস্টিসের সেল থাকে, আচ্ছা, তারপর আমাদের ওভারি সেল থাকে। ঠিক আছে, টেস্টিসের ক্ষেত্রে স্পার্মাটোগোনিয়াম এবং স্পার্মাটোসাইট, আর আমাদের ওভারির ক্ষেত্রে উগোনিয়াম এবং উসাইট। এরা হচ্ছে আমাদের জার্ম সেলের আন্ডারে পড়ে। এবং এই সেল, এই ডিভিশনটা আমাদের করা কেন ইম্পর্টেন্ট, এই সেলটা এই কারণে আমাদের করা ইম্পর্টেন্ট, কারণ আমাদের জানতে হবে যে সোমাটিক সেল আমাদের জননে অংশগ্রহণ করে না, কোনো জীবের জননে সোমাটিক সেল অংশগ্রহণ করে না, জার্ম সেল অংশগ্রহণ করে। সুতরাং যদি কোনো রকমের মিউটেশন, পরে আমরা আবার পড়বো মিউটেশন কি জিনিস, কোনো রকমের মিউটেশন যদি আমাদের সোমাটিক সেলে হয়, সেটা পরবর্তী প্রজন্মের জন্য অতটা ক্ষতিকারক না। যদি জার্ম সেলে হয়, সেটা পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই ক্ষতিকারক, কারণ সেই জার্ম সেলের থ্রুতেই নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মটা আমাদের আসতে চলেছে। ঠিক আছে, তো এটা গেল টাইপস অফ সেল। আরেক ধরনের সেল হয়, এবং এটা সম্বন্ধে আমি মনে করি যে একটু জেনে রাখো, সেটা হলো স্টেম সেলস এবং ডিফারেন্সিয়েটেড সেলস। স্টেম সেলস এবং ডিফারেন্সিয়েটেড সেলস। তো স্টেম সেল এবং ডিফারেন্সিয়েটেড সেল এরা কি জিনিস? দেখো, আমাদের বোন ম্যারোতে যে সেলগুলো রয়েছে সেগুলো সব রকমের ব্লাড সেল তৈরি করতে পারে, এরা হলো স্টেম সেল। এমব্রায়োর মধ্যে যে সেলগুলো থাকে, এরা এমব্রায়োর সমস্ত রকমের সেল তৈরি করতে পারে, একটা পুরো অর্গানিজমকে তৈরি করতে পারে। স্টেম সেল মানে এমন একটা সেল যে সব রকমের সেল টাইপকে তৈরি করতে পারে। আর ডিফারেন্সিয়েটেড সেল, ধরো আরবিসি, বোন ম্যারো থেকে তৈরি হলো আরবিসি, আরবিসি কিন্তু আর নতুন কোনো সেল টাইপ তৈরি করতে পারবে না, ডাব্লিউবিসি নতুন কোনো সেল টাইপ তৈরি করতে পারবে না। এরা হলো ডিফারেন্সিয়েটেড সেল। তো এইভাবে আমরা সেলকে কতগুলো ক্যাটাগরিতে ডিভাইড করি। এই ডিভাইড করার যে বেসিস, এই ডিভাইড করার যে ক্রাইটেরিয়াগুলো, সেই ক্রাইটেরিয়াগুলো ডিফারেন্ট হয়। তাহলে কি কি হলো? প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রোক্যারিওট, ইউক্যারিওট এবং মেসোক্যারিওট। মেসোক্যারিওট আমরা আলোচনা করব না, প্রো আর ইউক্যারিওটে আমরা সীমাবদ্ধ থাকবো। এটা কিসের উপর? এটা ডিপেন্ড করে হচ্ছে নিউক্লিয়াসের উপর। এটা ডিপেন্ড করে ওদের মধ্যে মেমব্রেন বাউন্ড অর্গানেল, অর্থাৎ পর্দা বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু আছে কিনা তার উপর। এর ঠিক পরেই দেখো আমরা দেখছি প্লান্ট সেল, অ্যানিমেল সেল। এদের নিজস্ব ক্রাইটেরিয়া আছে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যার জন্য আমরা দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারি। মোটামুটি প্ল্যান্ট সেলে সেল ওয়াল থাকে, অ্যানিমেল সেলে সেল ওয়াল থাকে না, এটা আমাদের একটা খুব বিশাল পার্থক্য। তারপরে আমাদের আছে সোম্যাটিক সেল অ্যান্ড জার্ম সেল। দ্যাট কি জিনিস? আমাদের দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ এবং জনন কোষ জননে অংশগ্রহণ করে কি করে না সেটার উপর ডিপেন্ড করে আমরা এই ভাগটা করছি। এবং এটা কেন ইম্পর্টেন্ট? যদি সোমাটিক কোষে আমাদের কোনো রকম মিউটেশন হয়, তাহলে সেটা অতটা ক্ষতিকারক না, ওটা সেই প্রজন্মের জীবটার জন্য ক্ষতিকারক, কিন্তু তার পরবর্তী প্রজন্মের জীবের জন্য ক্ষতিকারক না। কিন্তু যদি জার্ম সেলে কোনো রকমের মিউটেশন হয়, সেটা পরবর্তী প্রজন্মের যে জীবটা হবে তার জন্য ক্ষতিকারক। তারপরে কি হলো? আমাদের স্টেম সেল
অথবা ডিফারেন্সিয়েটেড সেল। স্টেম সেল হলো সেই সেল যার থেকে অন্য সমস্ত ধরনের সেল তৈরি হতে পারে, আর ডিফারেন্সিয়েটেড সেল হলো সেই সেল যে নিজে অন্য কোনো ধরনের সেলে কনভার্ট হতে পারে না। ঠিক আছে, এবং মাথায় রাখবে যে এই দুটো লাস্টে যে দুই ধরনের ডিভিশনের কথা তোমাদেরকে বললাম, এই দুই ধরনের যে ডিভিশনের কথা বললাম, সোমাটিক সেল, জার্ম সেল, এবং যে স্টেম সেল এন্ড ডিফারেন্সিয়েটেড সেল, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ক্যান্সার ডায়াগনোসিসের সময়। ক্যান্সারের ক্ষেত্রে আলোচনা করতে গেলে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এবার এবার আমরা চলে যাব হলো এই পার্থক্যটাতে। তো এই পার্থক্য, এটা তুমি ধরে নাও যে এখানে যে তোমার দুটো কলাম দেখানো হচ্ছে, দুটো যে প্রোক্যারিওটার ইউক্যারিওটের এই যে পার্থক্যগুলো দেখানো হচ্ছে, এগুলো প্রত্যেকটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। পার্থক্য হিসাবে এমসিকিউ আসতে পারে, প্রোক্যারিওটের বৈশিষ্ট্য হিসেবে জিজ্ঞাসা করতে পারে, ইউক্যারিওটের বৈশিষ্ট্য হিসেবে জিজ্ঞাসা করতে পারে। তার মানে এখানে মোটামুটি তোমার যা যা যতগুলো ইনফরমেশন আছে তার প্রত্যেকটার থেকে তুমি ইন্ডিভিজুয়াল এমসিকিউ পাবে। আমি এই চার্টের মধ্যে আর কোনো দাগাদাগি করবো না, যাতে জিনিসটা ক্লিন থাকে। আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, না হলে চার্টের মধ্যে আমি চলে আসবো, চার্টটাকে আমি গার্ড করে ফেলবো। তো এখান থেকে এটাকে তোমাদের পড়িয়ে দিচ্ছি, এবং মাথায় রেখো যে এই চার্টটা অবশ্যই, আমি এখনই বলবো যে আমি এই সরে গেছি, তোমরা এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এখনই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট হবে। এটা তোমাদের এক্সামে প্রচুর কোশ্চেন সলভ করতে হেল্প করবে। এভাবে এরকম আমরা 4টা স্লাইড পড়বো, তারপরে আবার সেল অর্গানেলের দিকে এগোবো। এনিওয়েজ, তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম যেটা তোমাদের বলা হয়েছে সেটা হলো জীবের উদাহরণ। প্রথম বলা হয়েছে হলো জীবের উদাহরণ, কোন ধরনের জীব প্রোক্যারিওট, কোন ধরনের জীব ইউক্যারিওট। এবার দেখো, প্রোক্যারিওটের মধ্যে পড়ছে আমাদের মোনেরান্স। কারা মোনেরা? মোনেরা হলো ব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়া, এরা হলো আমাদের প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল কারা? এরা হলো প্ল্যান্টি, ফাঞ্জি, অ্যানিমেলিয়া এবং প্রোটিস্টা। এবার এই যে জিনিসগুলো, যে এই যে টার্মগুলো আমি বলছি, মোনেরা, ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, এগুলো আমরা পড়বো যখন জীব জগতের বৈচিত্র্য চ্যাপ্টারটা আমরা আলোচনা করব তখন। 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে এরা পড়ে। সবার আগে উদাহরণ দিয়ে দিলাম, তোমাদের প্রশ্ন আসতে পারে যে হয়তো বলে দিল প্রোটিস্টা, ফাঞ্জাই, ব্যাকটেরিয়া আর প্ল্যান্টি, এদের মধ্যে কে প্রোক্যারিওট? তাই তোমার অবশ্যই তুমি এই চার্টের থেকে তুমি দেখে নিতে পারছো যে আমাদের মোনেরা হলো আমাদের প্রোক্যারিওটের মধ্যে পড়লো। এইভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখান থেকে এরকম তোমাদের ডাইরেক্ট ডিফারেন্সিয়েশনের কোনো রকম প্রশ্ন দেবে না, কিন্তু এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এদের মধ্যে কে প্রোক্যারিওট, এদের মধ্যে কে ইউক্যারিওট, এভাবে প্রশ্ন হতে পারে। পরের আমাদের যে পার্থক্যটা রয়েছে, কি বলা হচ্ছে? নিউক্লিয়াস, যেটার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি প্রোক্যারিওট আর ইউক্যারিওটকে ডিফারেন্সিয়েট করা হয়। তো নিউক্লিয়াস দেখো, নিউক্লিয়াসে কি হচ্ছে? প্রোক্যারিওটের ক্ষেত্রে সরল, অনুন্নত, তারপরে হলো কি নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা অনুপস্থিত থাকে। আর তাহলে ইউক্যারিওটের কি হচ্ছে? এর ঠিক উল্টো, জটিল, উন্নত, নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা যুক্ত। এর ঠিক পরে আমরা চলে যাব ক্রোমোজোম। এর পরের ডিভিশন, এর পরের যে পার্থক্যটা সেটাই হলো ক্রোমোজোম। এবার ক্রোমোজোমের ব্যাপারটা কি, তাও প্রথমে আমরা পড়ে নিই। প্রোক্যারিওটে বলা হচ্ছে ক্রোমোজোম কি হিস্টোনবিহীন, আম্লিক প্রোটিন, আম্লিক প্রোটিনযুক্ত এবং অপ্রকৃত ধরনের ক্রোমোজোম। আর ইউক্যারিওটে কি বলা হচ্ছে? হিস্টোন ও আম্লিক প্রোটিনযুক্ত এবং আদর্শ ক্রোমোজোম। এখন অ্যাকচুয়ালি কি হয় দেখো, আমাদের ইউক্যারিওট সেলে যে ক্রোমোজোমগুলো রয়েছে সেটা যেহেতু আম্লিক প্রোটিন এবং হিস্টোন প্রোটিন দ্বারা বেষ্টিত থাকে, সেই কারণে এটাকে প্রপার ক্রোমোজোমের মধ্যে ধরা হয়। আর প্রোক্যারিওটের ক্ষেত্রে, এটা ইউক্যারিওটের গেল, এর আগে বললাম, প্রোক্যারিওটের ক্ষেত্রে যেহেতু হিস্টোন নেই, সেহেতু আমাদের যে ক্রোমোজোমটা সেটাকে নেকেড ক্রোমোজোম বলা হয়। নেকেড ক্রোমোজোম or naked DNA, better is naked DNA, এটাকে বলা হয় নেকেড ডিএনএ। এটা বলা হয় হলো প্রোক্যারিওটিকের ক্রোমোজোমকে। এর আরেকটা নাম আছে, সেটা হলো নিউক্লিওয়েড।
অ্যাকচুয়ালি আমাদের যেহেতু, এবার একটু আমার দিকে ফোকাস করো, এবার একটু তোমরা আমার দিকে ফোকাস করো। দেখো, প্রোক্যারিওটের ক্ষেত্রে আমরা নিউক্লিয় পর্দাটা পেলাম না, ওর মধ্যে কোনো নিউক্লিয় লাস পেলাম না, ওর মধ্যে কোনো হিস্টোন বা আম্লিক প্রোটিন যুক্ত, আমি আম্লিক প্রোটিন দিয়ে সম্পূর্ণভাবে এটা কি বলা যায় তোমাদেরকে, আম্লিক প্রোটিনকে বেষ্টন করে থাকে এই ধরনের ডিএনএ আমরা প্রোক্যারিওটিকে পাচ্ছি না। আমরা প্রোক্যারিওটিকে ডিএনএটাকে নন হিস্টোন প্রোটিন দিয়ে জুড়ে থেকে সেলের সাইটোপ্লাজমের মধ্যে দেখতে পাচ্ছি, সেই কারণে এটাকে বলে নেকেড ডিএনএ অথবা নিউক্লিয়েড, প্রপার নিউক্লিয়াস নয় এটা। ঠিক আছে, এই একটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এখানে বলে দিলাম। আচ্ছা, এরপরে চলে আসবো কোষ প্রাচীর। কোষ প্রাচীর, কোষ প্রাচীর কি দেখো, আমাদের যে প্রোক্যারিওটিক সেলস রয়েছে, প্রোক্যারিওটিক সেলের কোষ প্রাচীর তৈরি হয় মিউকো পলিপেপটাইড দিয়ে, আর ইউক্যারিওটিক সেলের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে। খুব ইজি কনসেপ্ট, মনে রাখতে পারবে। এরপর চলে যাব পর্দাবৃত অঙ্গাণু। পর্দাবৃত অঙ্গাণু অর্থাৎ মেমব্রেন বাউন্ড যে আমাদের সেল অর্গানেল গুলো রয়েছে, সেটা আমাদের প্রোক্যারিওটিকে অনুপস্থিত, ইউক্যারিওটিকে উপস্থিত। তার মানে আমার এই যে নিউক্লিয়াস, ক্রোমোজোম আর এই যে পর্দা বেষ্টিত অঙ্গাণু, এটা এর প্রধান ডিফারেন্সিয়েশনের ক্রাইটেরিয়া। তো প্রোক্যারিওট আর ইউক্যারিওটকে যে পার্থক্য করা হয় তার প্রধান ক্রাইটেরিয়া এই তিনটা। এরপর কি আছে দেখো, রাইবোজোম। এরপরের পয়েন্টটা হলো আমাদের রাইবোজোম। তাহলে রাইবোজোম আমার কি হচ্ছে, প্রোক্যারিওট সেলে 70S প্রকৃতির। এই এস কি, এস এর অর্থ কি, যখন আমরা রাইবোজোম পড়বো তখন আমরা জানবো। আপাতত জেনে রাখো যে 70S প্রকৃতির রাইবোজোম পাওয়া যায় হলো প্রোক্যারিওটিকে। আর এর যে কোনো রাইবোজোমের মাথায় রাখবে যে এটা যদি একটা রাইবোজোম যদি এখানে আমি আঁকি, রাইবোজোমের একটা এরকম বড় একক থাকবে, তার সাথে একটা এরকম ছোট একক থাকবে, এটাকে বলা হয় বড় অধ একক, এটাকে বলা হয় ছোট অধ একক। ঠিক আছে, তো অবভিয়াসলি এই বড় নাম্বারটা হচ্ছে বড় অধ এককের, ছোট নাম্বারটা ছোট অধ এককের। তাহলে 50S হলো 50 এবং 30, 50-30 নিয়ে 50S প্লাস 30S এটা নিয়ে 70S তৈরি হয়, এটা হলো প্রোক্যারিওটিকে। আচ্ছা, ইউক্যারিওটিকে 80S প্রকৃতির, 60S এবং 40S এই দুটোর অধ এককের সাইজ। এবার মনে হতে পারে যে স্যার আপনি কি তাহলে অঙ্ক ভুলে গেছেন, 50 আর 30 যোগ করলে তো স্যার 80 হয়, আপনি 70 লিখছেন। আর স্যার 60 এবং 40 যোগ করে স্যার 100 হয়, আপনি 80 লিখছেন। স্যার আপনি তাহলে অঙ্ক একদমই জানেন না। আপনি স্যার প্লিজ আগনিক স্যারের ক্লাসটা করুন, আগনিক স্যার ভালো অঙ্ক করায়, আগনিক স্যারের ক্লাসটা করুন স্যার, আপনাকে দিয়ে হচ্ছে না, আপনি স্যার অঙ্ক পারছেন না। ভুল। গল্পটা হলো এটা যোগ করার, দিস ইউনিট ইজ নন অ্যাডিটিভ, এটাকে বলা হয় ভেদবার্গ ইউনিট। এটা সম্বন্ধে আমরা একটু ডিটেলে যখন আমরা রাইবোজোম পড়বো তখন বলবো। এখনই বলে দিই, এখানে যে দুটো অধ এককের যে যোগফল, এটা আমরা কোনোদিন যোগ করি না, যোগফলটাকে আমরা বের করতে গেলে ভুল করব। ঠিক আছে, এখানে একটা ওভারল্যাপিং হয়, সেই কারণে এটাতে মাঝখানে আমাদের প্রোক্যারিওটের ক্ষেত্রে ওই 10 ইউনিটের 10S এর পার্থক্য, আর ইউক্যারিওটিকে আমরা মোটামুটি একটা 20S এর পার্থক্য দেখতে পাচ্ছি। তো অঙ্ক আমি ঠিকই জানি, ব্যাপারটা হলো এটা এভাবেই সেলফ ফ্র্যাকশনেশন টেকনিকের পরে এটাকে বের করা হয়েছে। এখানে একটা খুব বড় লেভেলের একটা ওভারল্যাপিং থাকে, সেই কারণে এটা হয়। আচ্ছা, এর পরের পার্থক্যে চলে আসি। পরের পার্থক্যে বলা হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা হলো প্রোক্যারিওটিক, অবশ্যই প্রোক্যারিওটিক মানে সবকিছু সোজা, সরল, একতন্তু বিশিষ্ট। কোন প্রোটিন দিয়ে তৈরি, প্রশ্ন আসবে তোমাকে, একতন্তু দ্বিতন্তু তোমাদের কোনোদিন প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে কোন প্রোটিন দিয়ে তৈরি, ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। ইউক্যারিওটিকে কি হচ্ছে, জটিল, 11টি, 9+2। আমরা একটু আগে বললাম যে আমরা মাইক্রোস্কোপ নিয়ে, একটু আগে আমি কি বললাম তোমাদের, মাইক্রোস্কোপ নিয়ে একটা আমি আলাদা ভিডিও দেব, তার সাথে আমি তোমাদের সিলিয়া ফ্লাজেলা এটা নিয়েও একটা আলাদা লেকচার নেব। ছোট্ট লেকচার, একটা ইনফরমেটিভ লেকচার হবে, একটা কনসেপচুয়াল লেকচার হবে, এবং সেটা পরে এক সময় তোমাদের আপলোড করে দেওয়া হবে, এবং সেটার সমস্ত কনসেপ্ট থ্রু এমসিকিউ আমরা জানব। এনিওয়েজ, যে এখন তোমরা যেটা এখানে এই স্লাইডটার থেকে তোমরা জানবে সেটা হলো ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেটা জটিল,
11টি তন্তু বিশিষ্ট, দেখো এখানে ছিল এক তন্তু বিশিষ্ট, এখানে 11টি তন্তু বিশিষ্ট। 9+2, স্যার আপনি 9+2 কেন লিখলেন? ডাইরেক্ট তো আপনি 11 লিখলেও পারতেন। স্যার আপনি ডাইরেক্ট 11 লিখলেও তো পারতেন, স্যার আপনি 9+2 কেন লিখছেন? তো মাই ডিয়ার স্টুডেন্টস, 9+2 লেখার কারণ আছে, সেটাকে একটা ওর অ্যারেঞ্জমেন্ট থাকে। 9+2 লেখার পিছনে প্রধান কারণটা হলো ওর একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেই অ্যারেঞ্জমেন্টে 9টা বাইরে থাকে, দুটো নালিকা ভিতরে থাকে, সেই কারণে এটাকে 9+2 অ্যারেঞ্জমেন্ট লেখা হয়। ঠিক আছে, তার সাথে তোমরা জেনে রাখো এটা কোন প্রোটিন দিয়ে তৈরি। এটা তৈরি হয় হলো টিউবুলিন প্রোটিন দিয়ে। এখানে প্রধান প্রশ্ন আসবে এই এক তন্তু বিশিষ্ট কিনা নাকি 11টি তন্তু দিয়ে তৈরি, বা ইউক্যারিওটিকের ফ্লাজেলা কয়টি তন্তু দিয়ে তৈরি, তার অ্যারেঞ্জমেন্ট কি 9+2। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কি প্রোটিন দিয়ে তৈরি হয়? প্রোক্যারিওটিকে ফ্লাজেলিন প্রোটিন, ইউক্যারিওটিকে টিউবুলিন প্রোটিন দিয়ে তৈরি হয়। এইটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপর চলে আসি কোষ গহ্বর। দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ গহ্বর থাকে না, সিম্পলি মনে রাখো থাকে না, আর ইউক্যারিওটিক সেলে উপস্থিত। এরপর চলে আসে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ব্যাপারটা হচ্ছে, এটা একটা কোনো ভুল পয়েন্ট চলে এসছে, আই এম রিয়েলি সরি। এই পয়েন্টটাকে আমরা বাদ দেবো এখন, ঠিক আছে, এই পয়েন্টটাকে আমরা বাদ দেবো। এটা কোনো একটা পয়েন্ট ওপর থেকে কপি পেস্ট হয়ে গেছে হয়তো, এই পয়েন্টটাকে আমরা বাদ দেবো। আমরা চলে যাবো কোষ বিভাজনে, ঠিক আছে। কোষ বিভাজনে, কোষ বিভাজন কি ধরনের? কোষ বিভাজন হয় হলো আমাদের প্রোক্যারিওটিকের ক্ষেত্রে অ্যামাইটোসিস, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে মাইটোসিস ও মিওসিস। আর এর ঠিক আগের পয়েন্টটা কিন্তু তোমরা কেউ এখন কনসিডার করো না, এই আগের পয়েন্টটা এখানে কিছু নেই, এই পয়েন্ট আমি কেটে দিচ্ছি। এটা হয়তো ভুল করে কোনো একটা জিনিস কপি পেস্ট হয়ে গেছিল। যাই হোক, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আমার প্রোক্যারিওটিকের ক্ষেত্রে অ্যামাইটোসিস, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস, এই দুই ধরনের কোষ বিভাজন দেখা যায়। এরপর আমি বললাম, যেহেতু ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভে পড়ছো, তাহলে তোমার 20 to 30% বাফার সিলেবাস কভার হবেই। আর সেই বাফার সিলেবাস কভার করার জন্য এরপরে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের যে পার্থক্য, তার আরেকটি চার্ট। এবার এই চার্টটার থেকে তুমি সবার আগে দেখো যে শ্বসনের উৎসেচক, আমাদের প্রত্যেকটা কোষ শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, সে শ্বসন ক্রিয়া বা রেসপিরেশন চালায় যাতে আমাদের গ্লুকোজ থেকে এটিপি তৈরি হয়। সেই এটিপি যত রকমের উৎসেচক, সেটা প্রোক্যারিওটিকে কোথায় থাকে? সেটা থাকে মেসোজোমে। যখন প্রোক্যারিওটিক সেল নিয়ে পড়বো ছবির মধ্যে আমরা ডাইরেক্ট দেখে নেবো মেসোজোম কি। তাহলে মেসোজোম ও সাইটোপ্লাজমে সেই এনজাইমগুলো থাকে। ইউক্যারিওটিক কোষ দেখতেই পাচ্ছ মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে থাকে। ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন কোন জিনিস? ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, সেটাকে বলে ট্রান্সক্রিপশন। প্রোক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে হয়, ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের ভেতরে হয়। আমরা একটু আগে বললাম প্রোক্যারিওটিক কোষে, স্যার প্রোক্যারিওটিক, তাহলে তোমরা এখন বলো প্রোক্যারিওটিক কোষে আমার নিউক্লিয়াস ছিল কি ছিল না? প্রকৃত নিউক্লিয়াস ছিল না, তার নিউক্লিয় পর্দাও ছিল না, সুতরাং নিউক্লিয়াসের ভেতরে হোক বাইরে হোক সেটা কোনো প্রশ্নই ওঠে না। প্রোক্যারিওটিক কোষে আমার নিউক্লিয়াসই নেই, তো ভেতরে বাইরে কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং আমরা বলি কি, প্রোক্যারিওটিক কোষে আমার ট্রান্সক্রিপশন হচ্ছে সাইটোপ্লাজমে, ইউক্যারিওটিক কোষে ট্রান্সক্রিপশন হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে। ট্রান্সলেশন, তাহলে স্যার ট্রান্সলেশন কি এটা কি ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন? না, ট্রান্সলেশন হলো অ্যাকচুয়ালি এখানে ল্যাঙ্গুয়েজেরই ট্রান্সলেশন হচ্ছে, বাট এটা জেনেটিক কোড, জেনেটিক ল্যাঙ্গুয়েজ। আমাদের জেনেটিক ল্যাঙ্গুয়েজ থাকে নিউক্লিক অ্যাসিডের ফর্মে, প্রোটিন থাকে অ্যামাইনো অ্যাসিডের ফর্মে। তো নিউক্লিক অ্যাসিড ফর্ম থেকে অ্যামাইনো অ্যাসিড ফর্ম, এই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, সেলের যে এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জটাকে বলা হয় ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন কোথায় হয়? এই ট্রান্সলেশন দেখো দু ক্ষেত্রেই আমরা সাইটোপ্লাজমে দেখতে পাচ্ছি। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট ব্যাপার, সেটা আমরা উইথ টাইম ইউক্যারিওটিক কোষ পড়ার সময় দেখে নেব। অ্যাকচুয়ালি আমরা ইউক্যারিওটিক কোষটাকে ডিটেলে পড়বো, প্রোক্যারিওটিক কোষ খুব অল্প করে ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখবো। আচ্ছা, এরপর হলো পলিরাইবোজোম বা পলিজোম। পলিজোমটা কি স্যার? ধরো যে এরকম একটা আমার এমআরএনএ আছে, সেই এমআরএনএ এর মধ্যে একের বেশি রাইবোজোম যুক্ত, হলো তো, একের বেশি রাইবোজোম, এই জিনিসটাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম।
তাহলে এই পলিরাইবোজোম কোথায় দেখা যায়? এই পলিরাইবোজোম দেখা যায় আমার প্রোক্যারিওটিকে, ইউক্যারিওটিকে এটা দেখা যায় না। আচ্ছা, প্রোটিন সংশ্লেষ শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়। আমার প্রোক্যারিওটিকে প্রোটিন সংশ্লেষ শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়। ইউক্যারিওটিকে কোথায় কোথায় দেখো, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড, তিনটা জায়গাতে আমার এখানে ইউক্যারিওটিক কোষে প্রোটিন সংশ্লেষ হয়। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা ভাইটাল কোশ্চেন। এরপর চলে যাব আমরা জননে। প্রোক্যারিওটিক কোষে দেখো, জননের ক্ষেত্রে ওরা গ্যামেট তৈরি করে না, এখানে অযৌন জনন দেখা যায়। ইউক্যারিওটিক কোষ, ম্যাক্সিমাম ইউক্যারিওটিক কোষ ওরা গ্যামেট তৈরি করে এবং যৌন জনন দেখায়। ম্যাক্সিমাম, আমি বলছি না সকলে, ম্যাক্সিমাম। আচ্ছা, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, এই দুটো জিনিস একসাথে পড়িনি। এন্ডোসাইটোসিস ও এক্সোসাইটোসিস কি জিনিস স্যার? এটা আমরা সেল মেমব্রেনের, এটা আমরা লাইসোজোম, সেল মেমব্রেন, এই জায়গাগুলো পড়ার সময় বলবো, এটুকু বলে নি। এন্ডোসাইটোসিস হলো বাইরের থেকে কোনো পদার্থকে সেল মেমব্রেনের থ্রুতে ভিতরে নিয়ে আসা, আর এক্সোসাইটোসিস হলো কোনো একটা সেলের মধ্যে থাকা পদার্থ সেটাকে বাইরে বের করে দেওয়া, কোনো একটা সেলের পদার্থ সেটা বাইরে বের করে দেওয়া, সেটাকে বলা হচ্ছে এক্সোসাইটোসিস। এই দুটোই প্রোক্যারিওটিক কোষে অনুপস্থিত, কারণ প্রোক্যারিওটিক কোষ এই সেলের ভেতরে ঢোকানো বের করা ওটা ওরা প্রোটিনের মাধ্যমে করে, প্রোটিন চ্যানেলের মাধ্যমে করে। এই এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস আমি ইউক্যারিওটিক কোষে দেখতে পারি। এই পয়েন্টটা তোমাদের জন্য অনেক হাই লেভেল, কিন্তু আমি ওই যে বললাম একটু আগে পাইরিফর্মিস মাসেলের অ্যান্সারটা, যেটা আমরা অ্যানাটমিতে পড়ি কিন্তু এনএমজিএনএমে এসেছিল, সেটা চিন্তা করে আমি এই পার্টিকুলার পার্থক্যটা রেখেছি। এ প্লাস টি ডিভাইডেড বাই জি প্লাস সি, এই অনুপাত, এটাকে অ্যাজ ইট ইজ মনে রাখো। অ্যাডেনিন প্লাস থাইমিন ডিভাইডেড বাই গুয়েনিন প্লাস সাইটোসিন, এই যে রেশিওটা, এই রেশিওটা প্রোক্যারিওটিক কোষে লেস দেন 1 হয়, ইউক্যারিওটিক কোষে মোর দেন 1 হয়। যদি মনে হয় এটা মনে থাকছে না, মনে রাখতে হবে না, যদি পারো তাহলেই মনে রাখো। সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন আমার ব্যাকটেরিয়াল সেল বা প্রোক্যারিওটিক সেলে দেখা যায় না, এবং থাকলেও খুব অনুন্নত ধরনের হয়, আর ওখানে সাইক্লোসিস দেখা যায় না। আমার ইউক্যারিওটিক কোষে সাইটোস্কেলেটন অবশ্যই উপস্থিত, এবং এখানে সাইক্লোসিসও হয়। সাইক্লোসিস কি জিনিস? আমাদের যে সেলের মধ্যে যে আমাদের সেল অর্গানেলগুলো রয়েছে, ওটা একটা স্থানে থাকে না, ওটা কন্টিনিউয়াসলি একটা জায়গা থেকে একটা জায়গাতে স্থান পরিবর্তন করে। কি করে করে? আমাদের সেলের যে সাইটোপ্লাজমটা রয়েছে, সেই সাইটোপ্লাজমটার যে কন্টিনিউয়াস সেলের ভেতরে যে রোলিং অ্যাকশনটা চলে, সেলের ভেতরে যে রোলিং অ্যাকশনটা চলে, সেই জিনিসটাকে বলে সাইক্লোসিস। সাইটোপ্লাজমের যে কোনো একটা পার্ট এখন এখানে আছে, তার একটু পরে সেলে আরেকটা জায়গাতে গেলে আবার একটা জায়গাতে আসে, এরকম করে যে সাইকেলটা চলে, সেটাকে বলা হয় সাইক্লোসিস। সেটা আমার ইউক্যারিওটিক সেলে থাকে, প্রোক্যারিওটিক সেলে থাকে না। এটা গেল প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের পার্থক্য, এবং এটার থ্রুতে তোমরা প্রোক্যারিওট ইউক্যারিওট সেল সম্বন্ধে অনেক কয়টা পয়েন্ট জেনে গেলে। এরপর আমরা সোজা চলে আসব, সময় নষ্ট না করে, উদ্ভিদ ও প্রাণী কোষের ডিফারেন্সিয়েশন। উদ্ভিদ ও প্রাণী কোষের ডিফারেন্সিয়েশন আবার বলে দিচ্ছি, এগুলোর মধ্যে আমি চেষ্টা করব যাতে তোমাদের কম হাত দিই, কারণ হ্যাপাজার্ড হয়ে যাবে। আবার তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার শুরু করি। আবরণ। উদ্ভিদ কোষে দেখো, বাইরে কোষ প্রাচীর ও কোষ পর্দা দুটোই থাকে, প্রাণী কোষে শুধুমাত্র কোষ পর্দা থাকে। এটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমি একটা মাইক্রোস্কোপে হঠাৎ করে একটা আমি সেল দেখলাম, ওটা উদ্ভিদ কোষ না প্রাণী কোষ, এই প্রথম পয়েন্টটা দিয়ে দেখবো, সেই প্রথম পয়েন্টটা দিয়ে চিন্তা করতে মানে বুঝতে পারবো। প্লাস্টিড, উদ্ভিদ কোষে আছে প্রাণী কোষে নেই, আমরা সবাই এটা ছোটবেলা থেকে জানি। সালোক সংশ্লেষ, উদ্ভিদ কোষ দেখায় প্রাণী কোষ দেখায় না। সেন্ট্রোজোম, উদ্ভিদ কোষে দেখা যায় না, প্রাণী কোষে দেখা যায়। সেন্ট্রোজোম কি? সেল ডিভিশনে হেল্প করে, কোষ বিভাজনে হেল্প করে। কোথায় থাকবে আমার? ওটা থাকবে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে থাকবে না। মাইক্রোভিলাই, উদ্ভিদ কোষে নেই, প্রাণী কোষে আছে। মাইক্রোভিলাইয়ের কাজ কি? সেলের যে সারফেস এরিয়া সেটা বাড়ানো। আমার যদি এরকম একটা সেল থাকে, এরকম একটা সেল থাকে, আর তার বাইরে যদি এরকম করে কিছু আমি সেল মেমব্রেন আউটপাউচিং করে দিই, তাহলে কি হচ্ছে? এখানে আমার এরিয়া বেড়ে যাচ্ছে, সেলের সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। এটাই কে করে? আমাদের মাইক্রোভিলাই। সো তারপরের যে আমাদের পয়েন্টটা রয়েছে সেটা হলো কোষ গহ্বর বা ভ্যাকিওল। ভ্যাকিওল আমাদের উদ্ভিদ কোষে একটি থাকতে পারে, বড় হয় এবং কোষের ঠিক মাঝখানে থাকে, সেই কারণে ওটাকে সেন্ট্রাল ভ্যাকিওলও বলা হয়। প্রাণী কোষে দেখো, প্রাণী কোষে অনেক ছোট ছোট থাকতে পারে এবং ওগুলো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, পুরো সেলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আচ্ছা, এরপরে চলে আসি নিউক্লিয়াস।
নিউক্লিয়াস আমার উদ্ভিদ কোষের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমরা উদ্ভিদ কোষকে যখন দেখবো মাইক্রোস্কোপে, আমরা পরিধির দিকে আমরা নিউক্লিয়াসটা পাবো, আর প্রাণী কোষে কোষের ঠিক মাঝখানে আমরা পাবো। কিছু কিছু এক্সেপশন থাকে, যেমন আমাদের অ্যাডিপোস সেল যেখানে ফ্যাট স্টোর করা থাকে, সেই সেলের মধ্যে আমাদের কি হয় অ্যাকচুয়ালি, আমি তোমাদের যদি একটুখানি দেখাই, এটা ধরো আমাদের একটা, এটাই ধরে নাও আমাদের একটা অ্যাডিপোস সেল, এই সেলের মধ্যে ম্যাক্সিমাম জায়গা জুড়ে এই হলুদটা ধরে নাও ফ্যাট, এই পুরোটা ফ্যাট। তাহলে কি হবে, আমার এই সেলের যে নিউক্লিয়াসটা থাকবে না, এই সেলের নিউক্লিয়াসটা একদম এই এন্ডে, আচ্ছা দেখা যাচ্ছে না, এটা লাল দিয়ে করে দিই, একদম সেলের পেরিফেরিতে এরকম একটা জায়গাতে চ্যাপ্টা হয়ে পড়ে থাকবে। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যাডিপোস সেলে বা প্রাণী কোষে এরকম যে পরিধির দিকে যে সেল নিউক্লিয়াস দেখা যায়, তার একটা উদাহরণ। এরপর হলো পদার্থের আদান প্রদান। পদার্থের আদান প্রদান প্লাজমোডেসমাটার মাধ্যমে উদ্ভিদ কোষ করে। প্রাণী কোষে কি হয়, প্রাণী কোষে এটা ডেসমোজোম, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হয়, কিন্তু মেন কি ডেসমোজোম, এই প্রোটিনটার দ্বারা হয়। আর উদ্ভিদ কোষে কি হচ্ছে, এই যে তোমার প্লাজমোডেসমাটা তার সাহায্যে হয়। এবার হলো লাইসোজোম। উদ্ভিদ কোষে আমাদের মনে রাখবে লাইসোজোম সাধারণত থাকে না, প্রাণী কোষে আমাদের লাইসোজোম থাকে। উদ্ভিদ কোষে আমাদের সঞ্চিত যে খাদ্যবস্তু হয় সেটা হলো স্টার্চ এবং ফ্যাট, প্রাণী কোষে সেটা গ্লাইকোজেন, ফ্যাট, প্রোটিন তিন রকমই হতে পারে। তাহলে এটা তোমরা বেসিক ডিফারেন্স অফ উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ তোমরা জেনে নিলে। এবারে অবশ্যই একটু এক্সেস আমরা জানবো। এবার আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো উদ্ভিদ কোষে যে কোষ বিভাজন হয় তার তার সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস দেখো সেল প্লেট গঠনের মাধ্যমে হয় দুটো, এটা আমরা দেখবো সেল ওয়াল পড়ার সময় দেখবো যে কোন জিনিসটাকে আমরা বলি, সেল প্লেট বলি। সেল প্লেট গঠনের মাধ্যমে কোথায় হচ্ছে, আমার উদ্ভিদ কোষে হচ্ছে। প্রাণী কোষে কি হচ্ছে, ক্লিভেজের মাধ্যমে হচ্ছে। কোষ পর্দা দুই দিক থেকে এরকম ভাঁজ হয়ে ভিতর দিকে ঢুকে গিয়ে দুটো কোষকে আলাদা করে দিচ্ছে। সেল ডিভিশনের পরে যে সাইটোকাইনেসিস, তার দুইটা আলাদা প্রসেস, উদ্ভিদে সেল প্লেট, প্রাণীতে ক্লিভেজ। প্লাস্টিড প্লাস্টিড আমার উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। গ্লাইঅক্সিজম উদ্ভিদ কোষে আমার দেখা যায়, প্রাণী কোষে দেখা যায় না। ডিকটিওজোম উদ্ভিদ কোষে দেখা যায়, প্রাণী কোষে দেখা যায় না। স্পিন্ডল অ্যাপারাটাস, হোয়াট ইজ স্পিন্ডল অ্যাপারাটাস, যে বেম তন্তু তৈরি হয়, সেন্ট্রোজোম একটু আগে বললাম, সেন্ট্রোজোম কোষ বিভাজনে হেল্প করে। সেন্ট্রোজোম, সেই সেন্ট্রোজোমের থেকে কি তৈরি হয়, অ্যাস্ট্রাল রে, সেই অ্যানাস্ট্রাল টাইপ, অর্থাৎ অ্যাস্ট্রাল রে থাকে না, সেটা হলো উদ্ভিদ কোষে। আর প্রাণী কোষে অ্যাম্ফি অ্যাস্ট্রাল টাইপ, মানে কি সেলের দুদিকে দুটো সেন্ট্রোজোম গিয়ে বেম তন্তু তৈরি করে, সেটাকে বলে অ্যাম্ফিঅ্যাস্ট্রাল টাইপ। এটা আমরা কোষ বিভাজনের সময় পড়ব। এরপর চলে আসি মাইটোকন্ড্রিয়ার সংখ্যা। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা আমার উদ্ভিদ কোষে কম, প্রাণী কোষে অনেক বেশি থাকে। নিউক্লিয়াসের আকার উদ্ভিদ কোষে নর্মালি ডিম্বাকৃতি হয়, এখানে গোলাকার হয়। ডিম্বাকৃতি কেন হবে, তুমি ধরো এত বড় একটা সেল, এটা একটু বুঝে নাও, ধরে নাও এটা আমার সেল উদ্ভিদ কোষ, আর এর মধ্যে এত বড় একটা ভ্যাকিউল আছে। এরপর যদি আমাকে এখানে একটা নিউক্লিয়াসকে প্লেস করতে হয়, ধরলাম একদম কর্নারে আছে, সেই নিউক্লিয়াসটা তো আমার এরকম ডিম্বাকৃতি থাকবে। বাট প্রাণী কোষের মধ্যে এরকম তো কোনো প্লাজমোড, এরকম তো কোনো ভ্যাকিউল নেই, তাহলে প্রাণী কোষের ঠিক মাঝখানে গোল এরকম আমি একটা নিউক্লিয়াস দেখতে পাবো। এটা কি, এটা হচ্ছে ভ্যাকিউল। তাহলে আমরা কি জানলাম, যে নিউক্লিয়াসের আকার ডিম্বাকৃতি উদ্ভিদ কোষে, প্রাণী কোষে গোলাকার। আচ্ছা, এরপর হলো এর পরের যে পয়েন্টটা, সে পরের পয়েন্টটা হচ্ছে কোষের রাপচার, কোষের বিদারণ। দেখো উদ্ভিদ কোষে আমার কি আছে, কোষ প্রাচীর আছে। যেহেতু আমার উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, একটা টাফ জিনিস বাইরে, সেই কারণে উদ্ভিদ কোষকে আমি হাইপোটনিক সলিউশনে রাখলে উদ্ভিদ কোষ কোনোদিনই রাপচার হয় না। প্রাণী কোষে কিন্তু আমার কোষ প্রাচীর নেই, শুধুমাত্র কোষ পর্দা আছে, আর কোষ পর্দা ওই রাপচারটাকে প্রিভেন্ট করতে পারে না, সেই রাপচার করাটা বা ফেটে যাওয়া, বিদারণ হওয়া, সেটাকে আটকাতে পারে না। সেই কারণে প্রাণী কোষকে হাইপোটনিক সলিউশনে রাখলে প্রাণী কোষ ফেটে যায়। আচ্ছা, এরপর রয়েছে কোষের আকার পরিবর্তন। দেখো উদ্ভিদ কোষে যেহেতু কোষ প্রাচীর আছে, এবং কোষ প্রাচীর একটা শক্ত স্ট্রাকচার, একটা দেওয়ালের মতো রিজিড স্ট্রাকচার, সে কারণে করতে পারে না। প্রাণী কোষ নিজের কোষের আকার পরিবর্তন করতে পারে। উদ্ভিদ কোষ
উদ্ভিদ কোষ তার নিজের স্থান পরিবর্তন করতে পারে না, যেটা লাস্ট পয়েন্টে দেখছি, প্রাণী কোষ করতে পারে। এখানে জেনে রাখো যে এই যে কোষের আকার পরিবর্তন, এই আকার পরিবর্তনের যে বৈশিষ্ট্যটা বা প্রপার্টিটা, সেটাকে বলা হয় প্লিওমরফিজম। তাহলে যদি প্রশ্ন আসে যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কে প্লিওমরফিজম দেখায়, আমাদের অ্যান্সার হবে কে? প্রাণী কোষ। প্রাণী কোষ আমাদের প্লিওমরফিজম দেখায়। এরপর আমরা চলে যাব কোষের এই যে তোমরা ফ্লো চার্টটা দেখছো, এই ফ্লো চার্টটা আমি চাইবো তোমরা এখনই তোমাদের যে খাতা, সে খাতাটার মধ্যে বানাও। দেখো, শুরু হচ্ছে আমাদের এই সেল থেকে। আমরা মনে করব, আমি এখন এটাকে চিন্তা করবো, দেখো এবার আমাদেরকে একটু ফোকাস করো। আমরা এবার ইমাজিন করব যে আমরা একটা সেলের ভেতরে ঢুকছি, বাইরের থেকে ভেতর দিকে আমরা ঢুকছি। তাহলে আমরা পরপর কি কি জিনিস পাবো একটার পর একটা, সেটাকে আমরা এবার লক্ষ্য করব। তো সবার আগে আমি একটা সেলকে আমি দেখলাম। এবার আমার ইচ্ছা হলো আমি সেই সেলের ভেতরে অ্যাজ এ ট্যুরিস্ট ঢুকবো। আমরা এখন যে পুরো সেলটাকে পড়বো, অ্যাজ এ ট্যুরিস্ট আমরা সেলের ভেতরে ঢুকে দেখবো কি কি আছে। সবার আগে আমরা আসবো বাউন্ডারি। যে কোনো দেশে ঢোকার আগে তার একটা বাউন্ডারি থাকে, তার একটা অবভিয়াসলি একটা বর্ডার থাকে। তো সেরকমই আমার এখানে বাউন্ডারিতে কে থাকে? সেল ওয়াল, সেল মেমব্রেন, কোষ প্রাচীর, কোষ পর্দা থাকে। ভেরি গুড। একবার আমরা সেই বাউন্ডারিটাকে ক্রস করে সেলের ভেতর ঢুকে গেলাম, কি দেখতে পাচ্ছি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে এবার দুটো ভাগে ভাগ করব। আমরা প্রোটোপ্লাজমকে দুটো ভাগে ভাগ করব। কি করছি? একটা করছি নিউক্লিয়াস, একটা করছি সাইটোপ্লাজম। এবার আমরা তাহলে নিউক্লিয়াসের ভিতরে ঢুকি। এবার নিউক্লিয়াসের ভেতরে যখন ঢুকবো, অবশ্যই আমরা কি বলছি? নিউক্লিয়াসে পর্দা থাকে। নিউক্লিয়াস থাকা মানে সেখানে পর্দা থাকা। কি আছে দেখো, সবার আগে নিউক্লিয়ার মেমব্রেন আছে। তারপরেই আছে কি? নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। নিউক্লিয়ার মেমব্রেনের বাইরে, নিউক্লিয় পর্দার বাইরে কতগুলো প্রোটিন একত্রিত হয়ে একটা পোর কমপ্লেক্স তৈরি করে। কমপ্লেক্স বলতে হবে ওটাকে, সেটাকে বলা নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। তারপরে কি থাকে? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার রেটিকুলাম। এই রেটিকুলাম কি? নাথিং বাট ক্রোমাটিন রেটিকুলাম বা ডিএনএ। ঠিক আছে, নিউক্লিয়াস আমরা দেখে নিয়েছি, নিউক্লিয়াস আমরা ঘুরে ফেললাম। নিউক্লিয়াস ঘোরার পর এবার আমরা চলে যাব সাইটোপ্লাজমে। নিউক্লিয়াস থেকে বেরিয়ে এসেছি, এবার সাইটোপ্লাজমটাকে আমরা ঘুরে দেখব। সাইটোপ্লাজমের মধ্যে আগে জানি সাইটোপ্লাজম কি দিয়ে তৈরি। দেখো, সাইটোপ্লাজমের মধ্যে সলিড থাকবে কিছু, এবং কিছু সাইটোসোল থাকবে, সেটাকে বলা হবে হায়ালোপ্লাজম। তাহলে হায়ালোপ্লাজম কার অপর নাম? হায়ালোপ্লাজম হচ্ছে সাইটোসলের অপর নাম। এটা একটা এমসিকিউ কোশ্চেন। ওকে, ডান। চলো, সেলের যে সাইটোপ্লাজম আছে ওর দুটো পার্ট। দেখো, এটা যদি আমার একটা সেল হয়, নিউক্লিয়াসটাকে এখন আমি ধরছি না, তো এর বাইরের এই যে পার্টের যে সাইটোপ্লাজমটা, এটাকে বলা হয় হচ্ছে আমার এক্টোপ্লাজম। ওটা বাদ দিয়ে সেলের ভেতরে এই যে পুরো জায়গাটা, এটাকে বলা হয় এন্ডোপ্লাজম। শুধু বাইরেরটাকে কি বলা হচ্ছে? এক্টোপ্লাজম। একটো মানে বাইরে, তাহলে এটা বাইরে মানে পরিধির দিকে। বাইরে বলাটা ভুল, পরিধির দিকের। পরিধির দিকে যে আমাদের সাইটোপ্লাজম থাকবে তাকে বলবো এক্টোপ্লাজম, আর কেন্দ্রের দিকে যেটা থাকবে সেটাকে আমরা বলবো এন্ডোপ্লাজম। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবার? নো রকেট সায়েন্স, একদম সিম্পল। এবার এন্ডোপ্লাজমের মধ্যে থাকবে আমাদের সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন কি দিয়ে তৈরি? সাইটোস্কেলেটন তৈরি মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এটা তোমাদের প্রত্যেকটা ক্লাস 10 লেভেলের বইয়ের মধ্যে লেখা আছে। শুধু ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আমি অ্যাড করে দিয়েছি, কারণ তিনটে আলাদা আলাদা টাইপের সাইটোস্কেলেটন স্ট্রাকচার হয়। সেটা হলো মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই আমি আবার তোমাদের মনে করাই, এই যে চার্টটা দেখছো, এই চার্টটাকে তোমরা প্রয়োজনে এখন একটা স্ক্রিনশট নাও এবং এই চার্টটাকে তোমরা নিজেদের খাতায় বানাও। খুব ইম্পর্টেন্ট এই চার্টটা একটা সেলকে বুঝতে গেলে। এরপর চলে যাবো আমরা সেলুলার অর্গানেল। সেলুলার অর্গানেল আমাদের তিন রকম হবে।
প্রথম ধরনটা হলো যার মধ্যে কোনো মেমব্রেন নেই, যার মধ্যে কোনো কোষ পর্দা, কোনো রকম পর্দাবৃত অঙ্গাণু নয়। কে আছে? আমাদের আছে সেন্ট্রোজোম এবং রাইবোজোম। হলো। এবার যদি মেমব্রেন দ্বারা বেষ্টিত হয় তাহলে দু রকমের পাওয়া যাবে, একটা হচ্ছে মেমব্রেনের একটাই স্তর থাকবে, একটা আরেক ক্ষেত্রে হবে কি মেমব্রেনের দুটো স্তর থাকবে। তাহলে একটা স্তর বা সিঙ্গেল মেমব্রেন কি আছে? GERLV, জি ফর গলজি বডি, ER ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর L ফর লাইসোজোম। এটাকে একসাথে GERL সিস্টেম বলে, গার্ল সিস্টেম বলে, GERL। বাট তার সাথে আমি দেখো এখানে একটা ভি অ্যাড করে দিয়েছি। কেন অ্যাড করেছি? কারণ ভি ফর ভ্যাকিউল, ভি ফর ভ্যাকিউল। ভ্যাকিউল এই GERL সিস্টেমেরই একটা অংশ, সেই কারণে ভ্যাকিউল। এরপরের দেখো রয়েছে ডাবল মেমব্রেন সিস্টেম। কে আছে? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, ডাবল মেমব্রেন সিস্টেমে। এই জায়গাটাতে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট আমি টপিক বলে দিচ্ছি, এই একটা ইম্পর্টেন্ট আমি একটা প্যাটার্ন তোমাদেরকে খুলে দিচ্ছি। দেখো, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এরা তিনজনই ডাবল মেমব্রেন সিস্টেম। মনে হচ্ছে না যে স্পেসিফিক্যালি নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড এদেরকে Z+ সিকিউরিটি দেওয়া হচ্ছে? দেখে মনেই হচ্ছে, কারণ এর আগে GERL সিস্টেম এদেরও ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু এদেরকে আমি সিঙ্গেল মেমব্রেন দিয়ে ছেড়ে দিয়েছি। বাকি এদেরকে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এদেরকে ডাবল মেমব্রেন দিচ্ছি, দুটো মেমব্রেন, একটা বাইরের মেমব্রেন, একটা ভেতরের মেমব্রেন, হচ্ছে Z+ টাইপ সিকিউরিটি, রাইট? তো স্যার এদেরকে আমি Z+ টাইপ সিকিউরিটি কেন দিলাম? কিছু কি ব্যাপার আছে? এবং এই তিনজনকেই দিলাম, তাই তিনজনের মধ্যে কিছু তো কমন আছে যার জন্য আমি এদেরকে Z+ সিকিউরিটি দিচ্ছি। সেই কমন ব্যাপারটা হলো এদের মধ্যে DNA, RNA আর রাইবোজোম থাকে। যখন আমরা নিউক্লিয়াস পড়বো, যখন আমরা মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্ট পড়বো, তখন আমরা জানতে পারবো যে এদের প্রত্যেকের মধ্যে, এদের তিনজনের মধ্যে DNA, RNA আর রাইবোজোম আছে। ডিএনএ কে আমরা বলি বস মলিকিউল, সেলের বস মলিকিউল। ডিএনএ আছে মানেই সেল, একটা সেল কাজ করতে পারবে। ডিএনএতে ফল্ট মানে সেলটা নষ্ট হয়ে যাবে। তো এই যে ডিএনএটা আছে, একে আমাকে হাইলি প্রোটেক্ট করতে হবে। সেলের বাইরে প্রচুর কাজ চলছে, প্রচুর এনজাইম রয়েছে, যদি কেউ এসে ডিএনএ কে নষ্ট করে দেয় সেলটা শেষ। এটা যাতে না হয় তার জন্য আমরা করব কি, ডিএনএ যেখানেই থাকবে সেই জায়গাটাতে আমরা Z+ সিকিউরিটি দিয়ে দিব, ডবল মেমব্রেন সিস্টেম দিয়ে দিলাম। কোথায় দিলাম? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এদের মধ্যে ডাবল মেমব্রেন সিস্টেম করে দিলাম। কারণ কি, এদের ভেতরে আছে ডিএনএ, আরএনএ আর রাইবোজোম। এই যে তোমাদের স্লাইডটা, এই স্লাইডটা VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চার্টটাকে তোমরা খাতায় বানাবে এবং এই চার্টটাকে তোমরা প্রায় প্রতিদিন একবার করে রিভাইজ করবে। তাতে তোমাদের মনে হবে যে একটা সেল, যখন তুমি এরপর যখন সেল চ্যাপ্টারটা রিভিশন করবে, তোমার খুব ইজি হয়ে যাবে এটা মনে করা যে আমাকে সেলে কি কি জিনিস পড়তে হবে। তাহলে এবার আমরা একটু বাউন্ডারির কথায় আসি। তো সবার আগে চলে আসলো আমাদের কোষ প্রাচীর। দেখো, কোষ প্রাচীর নিয়ে বলার আগে আমরা এটাকে খুব সিম্পলিফাই করি যে কোষ প্রাচীর কি জিনিস। আমরা বলেছি যে একমাত্র এটা প্লান্ট সেলে থাকবে। যে কোষ প্রাচীরের কথা আমরা এখন আলোচনা করছি, ব্যাকটেরিয়াতেও থাকে, কিন্তু সেটা আমরা ব্যাকটেরিয়া যখন আলোচনা করব তখন আমরা দেখব। অ্যাজ অফ নাও আমরা সেল ওয়াল যে আছে, সেল ওয়ালটা সম্বন্ধে একটু পড়ে নিই। এই সব কয়টা জিনিস তোমাদের MCQ। দেখো, কোষ পর্দার বাইরে দৃঢ় মৃত, মৃত ইম্পর্টেন্ট জিনিস কি? মৃত। পুরু এবং ভেদ্য, আরেকটা জিনিস কি? ভেদ্য। সেল ওয়ালকে ভেদ করে সবকিছু ঢুকতে পারে।
সেই কারণে পুরু, মৃত, দৃঢ় এবং ভেদ্য একটা প্রাচীর। নর্মালি সেলুলোজ এবং অন্যান্য জটিল শর্করা দিয়ে তৈরি হয়। সেল ওয়ালের রয়েছে তিনটি আমাদের স্তর। সেল ওয়ালের আমাদের আছে তিনটি স্তর। এই ছবিটাতে তোমরা দেখো, এই ছবিটাতে দেখো, দেখো মাঝখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মিডিল ল্যামেলা বা মধ্যচ্ছদা। তার ঠিক পাশেই রয়েছে কি আমাদের এটা প্রাইমারি সেল ওয়াল। দেখো এই যে ওইখানে লেখা আছে প্রাইমারি সেল ওয়াল। এটা হচ্ছে এই যে থ্রেডের মতো দেখা যাচ্ছে প্রাইমারি সেল ওয়াল। তার ভেতরে মাল্টিপল লেয়ার্সে থাকতে পারে সেকেন্ডারি সেল ওয়াল বা গৌণ কোষ প্রাচীর। তাহলে দেখে নিই একবার আমরা আমরা কি কি লিখেছি। মধ্যচ্ছদা, সবার আগে আছে মধ্যচ্ছদা বা মিডিল ল্যামেলা। এটার থেকে প্রশ্ন কি আসবে, মধ্যচ্ছদা কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট। এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে তৈরি হয় মধ্যচ্ছদা, এটা তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এরপরে কি আছে, প্রাথমিক কোষ পর্দা। মধ্যচ্ছদা তার ঠিক ভেতর দিকেই কি থাকবে, তার ঠিক ভেতরেই রয়েছে প্রাথমিক কোষ পর্দা। সেলুলোজ, হেমিসেলুলোজ, মাইক্রোফাইবিল এবং পেকটিন দিয়ে তৈরি। এটার প্রধান ইম্পর্টেন্স কি, এটা জলে ভেদ্য। ঠিক আছে, জল ভেদ করে এর ভেতরে ঢুকতে পারে, এর মধ্যে কোনো কূপ বা পিট থাকে না। গৌণ কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর কি, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবেরিন, বিভিন্ন রকমের প্রোটিন এবং মোম জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এখানে ইম্পর্টেন্ট হলো লিগনিন ও সুবেরিন। লিগনিন ও সুবেরিন কেন ইম্পর্টেন্ট, এরা জলকে ঢুকতে বাধা দেয়। দেখো মধ্যচ্ছদা ভেদ করে জল ঢুকতে পারে, প্রাথমিক কোষ প্রাচীর ভেদ করে জল ঢুকতে পারে, কিন্তু গৌণ কোষ প্রাচীর ও ডিসাইড করবে যে জল কতটা ঢুকবে কতটা বের হবে। তো যদি একবারে অনেকটা জল ঢুকতে পারে, ঢুকে যায়, সেটা কোষের জন্য খারাপ, কোষ ফেটে যাবে বা কোষের সেল মেমব্রেনটা রাপচার করে যাবে। উদ্ভিদ কোষ তো রাপচার হয় না আমরা জানি, সেল মেমব্রেনটা রাপচার করে যাবে, সেটা যাতে না হয় তার জন্য আমরা এখানে রাখি এই সুবেরিন, লিগনিন এবং সুবেরিনের একটা লেয়ার, সরি, লিগনিন ও সুবেরিনের একটা লেয়ার। তাহলে এর কাজ কি, কোষকে সুরক্ষা দেওয়া, কোষের আকৃতি মেনটেন করা, কোষের যে যান্ত্রিক সুরক্ষা সেটাকে দিবে। ঠিক আছে, কোষের স্থিতিস্থাপকতাটা মেনটেন করবে, তাই না, প্লাজমোডেসমাটার সাহায্যে পদার্থের আদান প্রদান করবে। উপরের এই যে ছবিটা দেখছো, দেখো একদম বাইরে আমরা দেখতে পাচ্ছি এই যে মধ্যচ্ছদা, এই যে কালো এই যে মধ্যচ্ছদা, তার ভেতরে এটা হলো প্রাথমিক কোষ প্রাচীর। মধ্যচ্ছদা প্রাথমিক কোষ প্রাচীর, তার ভেতরে দেখো একটার পর একটা উঠছে, এই সবকটা হলো গৌণ কোষ প্রাচীর। গৌণ কোষ প্রাচীর, এই ছবিটা তুমি যদি দেখো এখানে দেখা যাচ্ছে যে গৌণ কোষ প্রাচীর প্রচুর হতে পারে, অনেক কটা লেয়ারে থাকতে পারে গৌণ কোষ প্রাচীর। এটা হলো আমাদের কোষ প্রাচীর। এবার তোমরা যদি চাও প্রাথমিক কোষ প্রাচীর ও গৌণ কোষ প্রাচীরের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, স্ক্রিনশট নিয়ে এটা তোমরা পড়তে পারো। এটাকে আমি এখন বেশি ডেসক্রাইব করতে যাব না, কারণ এটা তোমাদের লেভেলের বাইরে। শুধু মাথায় রাখো প্রাথমিক কোষ প্রাচীর দিয়ে জল অনায়াসে ঢুকতে পারে, গৌণ কোষ প্রাচীর দিয়ে জল ঢুকতে পারে না। কারণ কি, গৌণ কোষ প্রাচীরে লিগনিন ও সুবেরিন আছে। এবার নিচের যে প্রথম ছবিটা দেখছো, একটু আগে তোমাদেরকে বলেছিলাম সেল প্লেট, এই দেখো এখানে তোমাদের তৈরি হচ্ছে সেল প্লেট। এই যে সেল প্লেট তৈরি হওয়া শুরু হয়েছে সাইটোকাইনেসিসের সময়। সেল প্লেটটা আস্তে আস্তে বড় হচ্ছে, পুরো সেলটাকে পুরো সেলটা জুড়ে সেল প্লেটটা ছড়িয়ে গেল, আর তারপরে এই সেল প্লেটটাকে দুটো কোষের মধ্যে ডিভাইড করে দিচ্ছে। এই সেল প্লেটটা থেকেই কিন্তু পরবর্তীতে মধ্যচ্ছদা তৈরি হবে। তাহলে মিডিল ল্যামেলা, সরি ঠিক বললাম, হ্যাঁ, মিডিল ল্যামেলা ও কিসের থেকে তৈরি হচ্ছে, সেল প্লেটের থেকে তৈরি হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হলো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে তা এবার যদি তাহলে আমাকে প্রশ্ন করা হয় যে বাইরে থেকে ভেতরে কোন কোন আমরা লেয়ার দেখবো, সবার আগে আমরা দেখতে পাবো মিডিল ল্যামেলা। এই যে মিডিল ল্যামেলা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে এটা মিডিল ল্যামেলা, যেখানে আমি আঙুলটা দিয়ে দেখাচ্ছি। তার পাশে এই যে থ্রেডের মতো স্ট্রাকচার, এটা কি, এটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, প্রাথমিক কোষ প্রাচীর। তারপরে মাল্টিপল লেয়ারে কে কে থাকতে পারে, গৌণ কোষ প্রাচীর। এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে বাইরে কে, বাইরে হচ্ছে মধ্যচ্ছদা, তারপরে প্রাথমিক কোষ প্রাচীর, তারপরে গৌণ কোষ প্রাচীর। এই তিনটে স্ট্রাকচার পরপর দেখা যায়। তাহলে আমরা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করে ফেললাম। এরপরে চলে যাব
কোষ পর্দা নিয়ে। কোষ পর্দা প্রত্যেকটি সজীব কোষের সাইটোপ্লাজমকে ঘিরে যে সজীব পর্দা থাকে, যে লিভিং মেমব্রেন থাকে, তাকে বলা হয় কোষ পর্দা বা সেল মেমব্রেন। কোষ পর্দা প্রোটিন লিপিড দিয়ে তৈরি, তার সাথে কার্বোহাইড্রেট, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডও থাকে। আমরা এটা রাসায়নিক কম্পোজিশন জানলাম। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই কোষ পর্দা কেন ইম্পর্টেন্ট? ইউক্যারিওটিক কোষে এই কোষ পর্দা আমাদের কোষের ভেতরের যে অঙ্গাণুগুলো রয়েছে সেটা তৈরি করে। কে কে আছে? গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, ভ্যাকিওল, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন, প্লাস্টিডের যে মেমব্রেন, এই সমস্ত কিছু এই সেল মেমব্রেন থেকেই তৈরি হয়। এবার আসলো সেল মেমব্রেন। তাহলে স্যার সেল মেমব্রেনটা দেখতে কেমন? বুঝলাম একটা পর্দা, কিন্তু সেল মেমব্রেনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন? তো প্রথম এলেন রবার্টসন বাবু। রবার্টসন বাবু প্রথমে বললেন কি যে আচ্ছা বস, এটা না প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি, তাহলে একটা কাজ করি, স্যান্ডউইচ বানিয়ে দিই। দুটো প্রোটিনের স্তর, এই যে একটা প্রোটিনের স্তর, আর নিচে এই যে আরেকটা প্রোটিনের স্তর, তার মাঝখানে আমি লিপিডকে দিয়ে দিই, তার মাঝখানে আমি ফ্যাটকে দিয়ে দিই। এটাকে বলা হলো পিএলপি মডেল। পিএলপি মডেল, এটা কি বলা হলো? এটা এটা বললেন আমাদের রবার্টসন। কিন্তু পিএলপি মডেল দিয়ে আমরা কোষের প্রাচীরের যে বৈশিষ্ট্যগুলো, কোষ প্রাচীরের যে প্রপার্টিস গুলো, সেগুলোকে সব আমরা এক্সপ্লেন করতে পারলাম না। এবার সেখানে আমাদেরকে বাঁচানোর জন্য এলেন আরেকজন সায়েন্টিস্ট, তার নাম হলো, আর দুজন সায়েন্টিস্ট, সিঙ্গার ও নিকোলসন। এখানে একটু লেখাটা ওভার একজন একটা আরেকটার উপরে চলে গেছে, তো আমি তোমাদের সাইডে লিখে দিচ্ছি। উনি দিলেন ফ্লুইড মোজাইক মডেল। তো আমাদের সিঙ্গার ও নিকলসন বাবুরা দিলেন কি? ফ্লুইড মোজাইক মডেল। কোন বছরে? 1972। এনারা বললেন যে লিপিড দুটো স্তরে থাকে, তরলায়িত অবস্থায় থাকে এই জাতীয় যে, আর এবং তার মাঝখানে যে লিপিডের যে সমুদ্র, ফসফোলিপিডের যে সমুদ্র, তার মধ্যে প্রোটিনগুলো এমবেডেড থাকে। এটা বললেন আমাদের সিঙ্গার ও নিকলসন। এটা তাহলে কি হয়ে গেল? ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা, আমরা দেখে নিই যে ইলেকট্রন মাইক্রোস্কোপে কিরকম দেখা যায়। দেখো, ট্রান্সপারেন্ট একটা মাঝখানের লেয়ার দেখতে পাচ্ছ, এই যে ট্রান্সপারেন্ট মাঝখানের লেয়ারটা দেখতে পাচ্ছ ছবিতে আমরা দেখি, এই যে ট্রান্সপারেন্ট, এই যে ঠিক মাঝখানে যে এই যে ট্রান্সপারেন্ট যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই ট্রান্সপারেন্ট লেয়ারটা হলো আমাদের লিপিডের লেয়ার। বাইরে যে দুটো আছে সেটা হলো আমার প্রোটিনের লেয়ার। ভেতরে এটা হলো সাইটোপ্লাজম, ওটা এক্সট্রাসেলুলার ফ্লুইড। কাজ তোমরা দেখতে পাচ্ছ, আকৃতি প্রদান করা, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, কোষকে সুরক্ষা প্রদান করা, পদার্থের আদান প্রদান, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, স্পিনোসাইটোসিস, পর্দা বেষ্টিত অঙ্গাণু যেমন জিআরএল ভি সিস্টেম তৈরি করা, সমস্ত কিছু কোষ পর্দার কাজ। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কোষ পর্দার অ্যাকচুয়াল স্ট্রাকচার। দেখো, এই ছবিটা দিয়ে আমরা বুঝে যাব কোষ পর্দার স্ট্রাকচার। দেখো, এই নীলে যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ফসফোলিপিড বাইলেয়ার। বলছিলাম দুটো স্তর, বাইলেয়ার কি? এই যে আউটার লিফলেট, ইনার লিফলেট, দুটোকে আমরা একত্রিত করে কি বলি? ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে এটাকে আমরা কি বলি? ফসফোলিপিড বাইলেয়ার। এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন কালারের প্রোটিনগুলো। প্রোটিন এরকম কালারের হয় না, এটা কম্পিউটার জেনারেটেড ছবি, সেই কারণে এই প্রোটিনগুলো এভাবে গেঁথে আছে। তো এটা হয়ে গেল কি? ফ্লুইড মোজাইক মডেল। এই যে ফসফোলিপিড, এটা একটু ফ্লুইডিটি মেনটেন করে। এটা সমুদ্রে যেরকম জল এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ঠিক সেরকমই ফসফোলিপিডের যে অণুগুলো, এগুলো এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়। ঠিক আছে, সেই কারণে এটাকে কোয়াসি ফ্লুইড মডেলও বলা হয়, কোয়াসি ফ্লুইড স্ট্রাকচার, কোয়াসি ফ্লুইড মডেল। তার মধ্যে এই প্রোটিনগুলো রয়েছে। এবার এই প্রোটিনগুলো সম্বন্ধে একটুখানি জেনে নিন। দেখো, এই যে প্রোটিনটা দেখছো, এই প্রোটিনটা এপার ওপার করে যাচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারকে। ঠিক আছে, এটাকে বলা হলো ইন্টিগ্রাল প্রোটিন, অথবা এর আরেকটা নাম হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন।
এটারই আরেকটা নাম ইন্টিগ্রাল প্রোটিন। এরপরে দেখো এই যে প্রোটিনগুলো, সরি, এই যে প্রোটিনটা, এটা, আচ্ছা এটা, এটা, এরা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি নাম লেখা আছে, জিপিআই অ্যাঙ্কার, এসব জানতে হবে না, শুধু তুমি প্রোটিনটাকে দেখো। এরা কিন্তু প্রোটিনটা শুধু বাইরে আছে, এটা কি কন্টিনিউ হচ্ছে ভেতরে এপার ওপার হচ্ছে? এগুলো কি এপার ওপার হচ্ছে? একদমই হচ্ছে না। তো এটাকে বলা হলো আমাদের পেরিফেরাল প্রোটিন। এবার পেরিফেরাল প্রোটিনে দেখো, পেরিফেরাল প্রোটিনে তোমরা ভেতর দিকে এক প্রোটিন দেখতে পাচ্ছ, বাইরের প্রোটিন দেখতে পাচ্ছ, সেই কারণে দুটো টাইপ হয়ে গেল, ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক। তাহলে ইন্ট্রিনসিক হলো ভেতরে, এক্সট্রিনসিক হলো বাইরে। তার সাথে কি দেখতে পাচ্ছ, এই হলুদ, এগুলো হচ্ছে কোলেস্টেরল, লেখাও আছে। আচ্ছা, এগুলো হচ্ছে সব কার্বোহাইড্রেট, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, এই সমস্ত স্ট্রাকচার। এইটা হলো আমাদের সেল মেমব্রেনের স্ট্রাকচার। আরেকটা আমরা ছবি দেখে নিই, সেম জিনিসগুলো তোমরা এটার মধ্যে দেখতে পাচ্ছ। এই যে একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন, এই যে পেরিফেরাল প্রোটিন, এটাও একটা পেরিফেরাল প্রোটিন, এটা এক্সট্রিনসিক, এটা ইন্ট্রিনসিক, আর এটা ইন্ট্রাসেলুলার সাইড, এটা এক্সট্রাসেলুলার সাইড। এই যে কার্বোহাইড্রেট রয়েছে, ঠিক আছে, ফসফোলিপিডের বাইলেয়ার রয়েছে। আচ্ছা, কোলেস্টেরল দেখতে পাচ্ছ, এই যে হলুদ হলুদ কোলেস্টেরল গুলো দেখতে পাচ্ছ। কোলেস্টেরলের কাজ কি? ইম্পর্টেন্ট কোশ্চেন, কোলেস্টেরলের কাজ কি? কোলেস্টেরলের কাজ হচ্ছে আমার, এখানে কোলেস্টেরলের কাজ হচ্ছে ফ্লুইডিটি মেনটেন করা। তাহলে আমার কোলেস্টেরলের কাজ কি দাঁড়ালো? কোলেস্টেরলের কাজ দাঁড়ালো আমাদের ফ্লুইডিটিটা মেনটেন করা, আমাদের কোষের যে ফ্লুইডিটি, কোষ মেমব্রেন যে ফ্লুইডিটি, সেটাকে মেনটেন কে করে? সেটাকে মেনটেন করে আমাদের এই তোমার কোলেস্টেরল। ঠিক আছে, কোলেস্টেরলের কাজ তোমাদের জিজ্ঞেস করবে। আচ্ছা, এই তোমার কার্বোহাইড্রেট গুলোর কাজ কি? এটা অ্যান্টিজেনের মতো কাজ করে। প্রত্যেকটা সেল এর নিজস্ব একটা অ্যান্টিজেনিক প্রপার্টি থাকে, এটা আমরা যখন ইমিউনোলজি পড়বো, আমরা যখন অনাক্রম্যতা পড়বো, তখন আমরা জানবো। বাট এটুকু এখনকার জন্য জেনে রাখো, এই কার্বোহাইড্রেটের কাজ কি? এর কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে ও তোমার অ্যান্টিজেনের মতো কাজ করে, সেল রেকগনিশনে হেল্প করে। তো এই যে মেমব্রেন প্রোটিনগুলো আমরা পড়লাম, এদের ডেফিনেটলি কিছু কাজ আছে। এইবারে আমরা দেখতে পাচ্ছি সেই মেমব্রেন প্রোটিনের কাজ। এত ডিটেল তোমাদের একদমই জানতে হবে না, তোমরা শুধুমাত্র এই মেমব্রেন প্রোটিনের কাজ বলতে এই ইয়েগুলোকে জেনে রাখো একবার। দেখো কি করতে, বিভিন্ন অণু ট্রান্সপোর্টে হেল্প করে, উৎসেচকের মতো কাজ করে, সিগন্যাল ট্রান্সডাকশনে কাজ করে, যেমন নিউরনসে, সেল টু সেল রেকগনিশনে, যেটা আমাদের ইমিউনিটির জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের অনাক্রম্যতার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ইমিউনিটি পড়ার সময় আমরা পড়বো। এই দেখো, এটা একটা সেল, এই সেলের মধ্যে এই যে গ্লাইকোপ্রোটিন গুলো রয়েছে, এই যে কার্বোহাইড্রেট গুলো রয়েছে, সেটাকে এই সেলের প্রোটিনটা রেকগনাইজ করলো, আইডেন্টিফাই করলো। তাহলে ধরে নাও এটা আমাদের একটা লিম্ফোসাইট, আমাদের একটা ডব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা। আমরা জানি শ্বেত রক্তকণিকা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে, তো এটা একটা লিম্ফোসাইট। আর এটা আমার একটা অ্যান্টিজেন, ওকে রেকগনাইজ করতে হেল্প করলো। ইন্টারসেলুলার জয়নিং, দুটো সেলকে জয়েন করতে হেল্প করে। আচ্ছা, অ্যাটাচমেন্ট টু দ্য সাইটোস্কেলেটন অ্যান্ড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, মানে আমার কোষের বাইরে যে ধাত্র রয়েছে সেটার সাথে জুড়তে সাহায্য করে। এই প্রপার্টিটা যদি আমাদের সেল মেমব্রেনের বা এই প্রোটিনগুলো না থাকে, তাহলে কি অ্যারাইজ করতে পারে? ক্যান্সার। কারণ আমাদের একটা সেল যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডের সাথে যুক্ত, এক্সট্রাসেলুলার যে ম্যাট্রিক্স বা ধাত্র আছে তার সাথে যুক্ত না থাকে, তাহলেও ইজিলি ছড়াবে। যদি ছড়িয়ে যায়, সেটাকে বলা হয় মেটাস্টেসিস। কিসের জন্য দায়ী? ক্যান্সারের জন্য দায়ী। এই দেখো সেল মেমব্রেন কতটা ইম্পর্টেন্ট একটা কাজের জন্য, সেল মেমব্রেন অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট আমাদের বিভিন্ন সেলের কাজগুলোকে করার জন্য। এরপর চলে আসবো আমরা পরবর্তী কোষীয় অঙ্গাণু, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। একটু আগে বলেছিলাম খুব সিম্পল, আবিষ্কর্তাকে সি বেন্ডা, খুব স্পিডে যাব আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে।
আবিষ্কর্তাকে সি বেন্ডা। কোষের শক্তিঘর বলা হয়, এটা একটা তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, কিরকম দণ্ডাকার, সূত্রাকার, ডিম্বাকার, অনেক রকমের আকৃতির হতে পারে, ঠিক আছে। দ্বিস্তরীয় পর্দা বিশিষ্ট, একটু আগে তোমাদেরকে জেড প্লাস সিকিউরিটির কথা বলেছিলাম, দেখো দ্বিস্তরীয় পর্দা বিশিষ্ট, অন্তঃপর্দা, ইনার মেমব্রেন, বহিঃপর্দা, আউটার মেমব্রেন, দেখো দেখাই যাচ্ছে এই যে ইনার মেমব্রেন এটা, আর বাইরের এটা হচ্ছে আউটার মেমব্রেন, এই যে আউটার মেমব্রেন এটা বাইরেরটা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, দুটো প্রকোষ্ঠ হচ্ছে, একটা ইন্টার মেমব্রেন স্পেস আমি পাচ্ছি, দুটো মেমব্রেনের মাঝখানে একটা স্পেস পাচ্ছি, আর ভেতরে পাচ্ছি, ঠিক আছে, অন্তঃপ্রকোষ্ঠ ইনার চেম্বার, বহিঃপ্রকোষ্ঠ আউটার চেম্বার। দুটো প্রকোষ্ঠের মাঝখানে তাহলে কি থাকছে, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, এই যে এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, এর মাঝখানে এই যে স্পেসটা এটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। অন্তঃপ্রকোষ্ঠে থাকে ম্যাট্রিক্স, অন্তঃপ্রকোষ্ঠে যে জলীয় অংশটা থাকে, যে তরল ধাত্রটা থাকে সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের অন্তঃপর্দা ভাঁজকে বলা হয় ক্রিস্টি, এটা একটা তোমাদের ইম্পর্টেন্ট। কোন কোষীয় অঙ্গাণুতে ক্রিস্টি দেখা যায় বা ক্রিস্টি কি, সেটা হলো মাইটোকন্ড্রিয়াল যে ইনার মেমব্রেন ভেতরের পর্দা তার যে এরকম ভাঁজ ভাঁজ হয়ে যাওয়া, সেটাকে এই যে দেখো ভাঁজ হয়ে গেছে, এই যে ক্রিস্টি, এই যে ইনার মেমব্রেনটা এরকম ভাঁজ হয়ে গেছে, এটাকে বলা হয় ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার। এই ক্রিস্টায় কি থাকে, অক্সিজম বা F0F1 পার্টিকেল থাকে, এই দেখো F0F1 পার্টিকেল আমরা দেখতে পাচ্ছি, এটা F0, এটা F1, এটা কি করে, এটা এটিপি সংশ্লেষে সাহায্য করে, কারণ এর মধ্যে আছে কি এটিপিএস উৎসেচক থাকে, এটিপি উৎপাদনের কাজ করে F0F1 পার্টিকেল। এবার কেন দুইটা মেমব্রেন দিচ্ছি আমি মাইটোকন্ড্রিয়াকে, কারণ দেখো সার্কুলার ডিএনএ, চক্রাকার ডিএনএ থাকে, আরএনএ থাকে, রাইবোজোম থাকে ম্যাট্রিক্সে। কি বললাম, ডিএনএ মানে বস মলিকিউল, যেখানে বস মলিকিউল সেখানে জেড প্লাস সিকিউরিটি, আমি মাইটোকন্ড্রিয়াতে জেড প্লাস সিকিউরিটি দিয়ে দিলাম, কারণ মাইটোকন্ড্রিয়া এর ভিতরে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রয়েছে, যেটাকে আমরা এমটি ডিএনএ, কোথাও যদি তোমরা এরপর থেকে এমটি ডিএনএ লেখা দেখো তার মানে সেটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, মাইটোকন্ড্রিয়ার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, যেটা আমরা মায়ের থেকে পাই, এর ডিটেল আমরা বংশগতি চ্যাপ্টারে পড়বো। এখনকার জন্য জেনে রাখো, মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সের জন্য এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দায়ী। মাইটোকন্ড্রিয়ার ভেতরে যেহেতু ডিএনএ রয়েছে, তার মানে সেখান থেকে আরএনএ তৈরি হতে পারে, তার মানে সেখান থেকে প্রোটিন তৈরি হতে পারে। তো এই যে পুরো প্রসেসটা তৈরি হয়, তার মানে কি, যে মাইটোকন্ড্রিয়া নিজেকে নিজে ডিভাইড করতে পারে। মাইটোকন্ড্রিয়াল ডিভাইড হওয়ার পর এই যে ডিএনএ, আরএনএ, বিভিন্ন উৎসেচক, প্রোটিন, এগুলোকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে। মাইটোকন্ড্রিয়া নিজের ভেতরে এই অর্গানেল, এই মেকানিজমটা রয়েছে, সেই কারণে মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনমাস অর্গানিজম বলে, সেমি অটোনমাস অর্গানেল বলে। মাইটোকন্ড্রিয়া ইজ ফর্মড ফ্রম প্রি এক্সিস্টেন্ট মাইটোকন্ড্রিয়া। এরপর মাইটোকন্ড্রিয়ার কাজ, প্রথম এবং ইম্পর্টেন্ট কাজ শক্তি উৎপাদন। ম্যাট্রিক্সে এবং ক্রেবস সাইকেল, ম্যাট্রিক্সে আমাদের ক্রেবস সাইকেল চলে, আর ক্রিস্টাতে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চলে। এটা তোমাদের বই থেকেই তোলা, একদমই বলবে না যে এক্সেস ইনফরমেশন, বইয়েরই কথা এটা। আমাদের ক্রেবস সাইকেল চলে কোথায়, ম্যাট্রিক্সে, আর ক্রিস্টাতে কি চলে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চলে। শ্বসন পড়ার সময় আমরা এই জিনিসটা দেখবো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি। তাহলে স্যার গ্লাইকোলাইসিস কোথায় হয়, জানবে আমাদের শ্বসনের ক্ষেত্রে তিনটে স্টেপ, গ্লাইকোলাইসিস, তারপরে আসে ক্রেবস সাইকেল, তারপরে আসে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। গ্লাইকোলাইসিস হয় আমাদের সাইটোপ্লাজমে, লিখে রেখেছি দেখো, আর আমাদের যে ক্রেবস সাইকেল সেটা হয় ম্যাট্রিক্সে মাইটোকন্ড্রিয়ার, আমাদের যে ক্রিস্টা সেটার মধ্যে ইটিএস হয়। আচ্ছা, ক্যালসিয়ামকে সঞ্চয় করে রাখে মাইটোকন্ড্রিয়া, এটাও একটা ইম্পর্টেন্ট। প্রোটিন ও ফ্যাটের জারণের জন্য দায়ী। আরেকটা ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হচ্ছে যে তোমাদের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এক্সামিনার জিজ্ঞাসা করতে পারে, কোন কোষীয় অঙ্গাণু অ্যাপোপ্টোসিসের সাথে যুক্ত। অ্যাপোপ্টোসিস মানে কি, প্রোগ্রামড সেল ডেথ, মানে একটা সেল, একটা কোষ যদি মনে করে যে এখন এই কোষটার প্রয়োজন নেই, একে মেরে ফেলতে হবে, কোষের মধ্যে ইন্টারনালি একটা প্রোগ্রামিং করা আছে, যেরকম কম্পিউটার প্রোগ্রাম হয় সেরকমই একটা প্রোগ্রামিং করা আছে আমাদের কোষের মধ্যে, সেটাকে, সেই প্রোগ্রামটা অ্যাক্টিভেট হয়ে গেলে কোষটা মরে যায়, সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। সেই অ্যাপোপ্টোসিসের প্রধান কোষীয় অঙ্গাণু হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়ার আরেকটা ইম্পর্টেন্ট কাজ কি, অ্যাপোপ্টোসিস। এটা তোমাদের একটা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে,
এটা আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম। লেটস ইমপ্রুভ, ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভে তোমরা স্টুডেন্ট, তোমরাই এটা একমাত্র জানতে পারলে যে মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিসের জন্য দায়ী। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়া, আউটার মেমব্রেন, বাইরে আছে পোরিন প্রোটিন, এই যে এটা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স যেখানে মাউসের কার্সারটা ঘুরছে, এটা হলো তোমাদের ক্রিস্টি, ক্রিস্টির মধ্যে রয়েছে অক্সিজোম বা F0F1 পার্টিকেল। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কি, আচ্ছা এটা হলো ইলেকট্রন মাইক্রোগ্রাফে, একটু আগে বললাম ইলেকট্রন মাইক্রোগ্রাফে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পাই, এখানেও আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন মাইক্রোগ্রাফে মাইটোকন্ড্রিয়াকে দেখতে কেমন, একটা লম্বাটে ধরনের একটা চমচমের মতো আকার সামথিং। এবার মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন ও আউটার মেমব্রেনের তোমাদের যে পার্থক্য আমি এখানে একটা দিয়েছি, এই পার্থক্যটা তোমরা পুরোপুরি চাইলে পড়তে পারো, চাইলে নাও পড়তে পারো, বিশেষ কোনো রকম ইয়ে হবে না। কিন্তু এই 8 নাম্বার পয়েন্টটা প্রত্যেকে মনে রাখো, এই 8 নাম্বার পয়েন্টটা প্রত্যেকে অবশ্যই অবশ্যই মনে রাখো, এবং এটা মনে করো যে এটা একটা প্রশ্ন আসতে পারে। কোথায় কোন কালার ইউজ করা যায় বোঝা খুব কঠিন। এই যে দেখো, মাইটোকন্ড্রিয়ার যে আউটার মেমব্রেন, বহির পর্দা, আউটার মেমব্রেন পারমিয়েবল টু মোস্ট অফ দ্য বায়োকেমিক্যালস, মানে মাইটোকন্ড্রিয়ার যে বাইরের পর্দাটা আছে সব রকমের কেমিক্যালকে ঢুকতে দেয় এবং সেই কেমিক্যালগুলো জমা হয় পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে, কিন্তু ইনার যে মেমব্রেনটা সেটা সিলেক্টিভলি পারমিয়েবল, ও সবাইকে ঢুকতে দেয় না, কিছু কিছু মাত্র জিনিসকে, কিছু কিছু বায়োকেমিক্যালকে ঢুকতে দেয়। এই জায়গাটাতে তোমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে দিই, ইমপারমিয়েবল মানে যে বাউন্ডারি কিছুই ঢুকতে দেয় না, সেমি পারমিয়েবল মানে এমন একটা বাউন্ডারি বা এমন একটা পর্দা যার থ্রুতে শুধুমাত্র আমাদের দ্রাবক অর্থাৎ সলিউট পার্টিকেলের একমাত্র যাতায়াত সম্ভব, দ্রাব্য বা সলভেন্ট, ভুল বললাম মনে হচ্ছে, সলভেন্ট, যেটা সলভেন্ট বা দ্রাবক, সলভেন্ট বা দ্রাবক এরই একমাত্র যাতায়াত সম্ভব, কিন্তু সলিউট বা দ্রাব্যের যাতায়াত সম্ভব নয়। ঠিক আছে, সেই জাতীয় মেমব্রেনকে আমরা বলি সেমি পারমিয়েবল। এবার বায়োলজিক্যাল সিস্টেমে কোনো পর্দাই সেমি পারমিয়েবল হয় না, সব পর্দাই হয় কি ধরনের, সব পর্দাই হয় সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল, তাহলে বায়োসিস্টেমে আমাদের, বায়োলজিক্যাল সিস্টেমে আমাদের যত পর্দা রয়েছে সব হচ্ছে আমাদের সিলেক্টিভলি পারমিয়েবল। মানে কি, মানে হলো ও সেই পর্দাটার মধ্যে থাকা প্রোটিন এবং প্রোটিন চ্যানেল ট্রান্সপোর্টার এরা ডিসাইড করবে কোন মলিকিউলটা সেলের ভেতরে ঢুকবে, কোনটা বাইরে যাবে, কোনটা ঢুকতে পারবে কোনটা ঢুকতে পারবে না, এটা সে ডিসাইড করবে। তার মানে পুরোপুরিভাবে সবাইকে আটকে দিলাম না, পুরোপুরিভাবে সবাইকে ঢুকতে দিলাম না, আমি নিজে সিলেক্ট করলাম কে ঢুকবে আর কে ঢুকবে না। এই জাতীয় পর্দা এরা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। আমাদের কোষ পর্দা সিলেক্টিভলি পারমিয়েবল, মাইটোকন্ড্রিয়ার পর্দা যেটা ইনার মেমব্রেন সেটা সিলেক্টিভলি পারমিয়েবল। আচ্ছা, প্লাস্টিড সেক্ষেত্রেও সিলেক্টিভলি পারমিয়েবল, গলগি জিআরএল সিস্টেম, ভ্যাকুয়াল, এদের পর্দা এরাও সিলেক্টিভলি পারমিয়েবল। এর বায়োলজিক্যাল সিস্টেমে কখনো ট্রু সেমি পারমিয়েবল মেমব্রেন পাওয়া যায় না, বায়োলজিক্যাল সিস্টেমে কি পাওয়া যায়, সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন পাওয়া যায়, বায়োলজিক্যাল সিস্টেমের সমস্ত মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়েবল। একবার এটা পড়ার পরে এবার আমরা চলে যাব পরের কোষ সংজ্ঞাণু, সেটা হলো প্লাস্টিড। আবার খুব স্পিডে যাব, কে আবিষ্কর্তা আর্নস্ট হেকেল, কেবল উদ্ভিদ কোষে দেখা যায়, দণ্ডাকার, সূত্রাকার, ডিম্বাকার, অনেক রকমের আকৃতির হতে পারে। আসল পয়েন্ট হলো ত্রিস্তরীয়, অন্তঃপর্দা বহিঃপর্দা। তাহলে কি দুটো প্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠ বহিঃপ্রকোষ্ঠ, দুটো প্রকোষ্ঠের মাঝখানে যে জায়গাটা সেটাকে কি বলে, ইন্টারমেমব্রেন স্পেস বলে। আচ্ছা, অন্তঃপ্রকোষ্ঠে থাকে স্ট্রোমা, অন্তঃপ্রকোষ্ঠের ভেতরে যে জলীয় পদার্থটা রয়েছে, যে তরল পদার্থটা রয়েছে সেটাকে বলা হয় স্ট্রোমা। তার মধ্যে কি থাকে,
চক্রাকার ডিএনএ, সার্কুলার ডিএনএ, আরএনএ এবং রাইবোজোম থাকে স্ট্রোমাতে। আবার দেখো ডিএনএ, আরএনএ, রাইবোজোম মানেই কি বস মলিকিউল চলে এসছে, মানেই প্রোটিন সংশ্লেষণের সমস্ত মেশিনারি আছে। তো বস মলিকিউল আছে মানেই আমাকে কি দিতে হবে, জেড প্লাস প্রোটেকশন দিতে হবে, ডাবল মেমব্রেন দেখো দ্বিস্তরীয় পর্দা আমি দিয়ে দিলাম। দেখো প্যাটার্ন পাচ্ছ এতক্ষণ ধরে যে আমরা পড়লাম, আমি প্রথমেই তোমাদের বলেছি লাইফ সায়েন্স মুখস্থ করার জায়গা না, লাইফ সায়েন্স পুরোপুরি বোঝার জায়গা, প্যাটার্নটাকে আইডেন্টিফাই করার জায়গা। আশা করি এতটা সময়ের মধ্যে তোমরা প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে পেরেছো যে কিভাবে জিনিসটা চলে। আচ্ছা, প্লাস্টিডের মধ্যে দেখো মাইটোকন্ড্রিয়ার মতো ডিএনএ আছে, সেটাকে পিটিডিএনএ বলবো, প্লাস্টিড ডিএনএ। প্লাস্টিডিয়াল ইনহেরিটেন্সের জন্য দায়ী, উদ্ভিদ কোষের মধ্যে দেখা যায় প্লাস্টিডিয়াল ইনহেরিটেন্স। এটাও সেমি অটোনমাস, কারণ প্লাস্টিড ইজ ফর্ম ফ্রম প্রি এক্সিস্টিং প্লাস্টিড। আচ্ছা, এবার প্লাস্টিডের প্রকারে চলে আসি। প্লাস্টিড কয় রকমের হয়? আচ্ছা, কাজটা আগে সেরে নিই। কাজ কি? সালোক সংশ্লেষ, রঞ্জক সঞ্চয়, স্টার্চ ও ফ্যাট সঞ্চয়, এটা ওর কাজ, এটা আমরা নর্মালি জানি। প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, তিন প্রকারের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আবার বলছি, এটা বাইরের একদম ইনফরমেশন না, এটা তোমাদের ক্লাস 9-10 বইয়ের মধ্যেই রয়েছে, সেটার থেকে আমি এক্সট্রাক্ট করে বের করে এনেছি। দেখো ক্লোরোপ্লাস্ট কি? ভেতরে অবভিয়াসলি আমরা জানি ক্লোরোফিল থাকবে, ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম থাকবে। এর কাজ সালোক সংশ্লেষ করা। প্রধান বৈশিষ্ট্য হলো, ক্লোরোপ্লাস্টের প্রধান বৈশিষ্ট্য হলো গ্রানা, থাইলাকয়েড এবং কোয়ান্টাজোম। দেখো 200টা ক্লোরোফিল নিয়ে তৈরি হচ্ছে একটা কোয়ান্টাজোম, এরকম 200-র অধিক কোয়ান্টাজোম নিয়ে তৈরি হচ্ছে একটা থাইলাকয়েড। এই যে তোমরা থালার মতো যে এই যে গোল গোল স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ, এই যে গোল গোল স্ট্রাকচার দেখতে পাচ্ছ একদম থালার মতো দেখতে, এগুলোকে বলা হয় থাইলাকয়েড। ঠিক আছে, ডিস্কের ন্যায় দেখতে। এরকম 20 থেকে 100টা থাইলাকয়েড একটার উপর আরেকটা, এরকম একটার উপর আরেকটা এইভাবে যুক্ত হয়ে একটা স্ট্রাকচার। তাহলে এটা কি? এটা হচ্ছে থাইলাকয়েড। এই পুরোটা কি? এরকম 20 থেকে 100টা থাইলাকয়েড যুক্ত হয়ে কি তৈরি করবে? গ্রানা। কি তৈরি করছে? গ্রানা তৈরি করে। একটি ক্লোরোপ্লাস্টে এরকম 100 বা তার অধিকও গ্রানা থাকতে পারে। এইবার যদি একটা থাইলাকয়েড এরকম একা থাকে, তাকে বলা হবে হচ্ছে আমার স্ট্রোমাল থাইলাকয়েড। আবার এরকম একটি থাইলাকয়েড যদি দুটো গ্রানাকে যুক্ত করে, তাহলে তাকে বলা হবে গ্রানাল থাইলাকয়েড। এবার আমরা ছবিটা দেখি। দেখো ক্লোরোপ্লাস্টে মেমব্রেন সিস্টেম দেখো। ক্লোরোপ্লাস্টে এটা হচ্ছে ইনার মেমব্রেন, এটা আউটার মেমব্রেন, এটা ক্লোরোপ্লাস্টে এনভেলপ গেল, মাঝখানে ইন্টার মেমব্রেন স্পেস থাকবে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টে এনভেলপ গেল, এই যে ডিএনএ আছে, আরএনএ আছে, আর এখানে রাইবোজোমও থাকে, এই যে রাইবোজোম আছে হলো। আচ্ছা, গ্রানাল থাইলাকয়েড, এই যে দেখো থাইলাকয়েড গুলো, এই যে থাইলাকয়েড গুলো দুটো গ্রানাকে যুক্ত করছে, এরা হচ্ছে গ্রানাল থাইলাকয়েড। এই যে এরা হচ্ছে স্ট্রোমাল থাইলাকয়েড, এই যে দেখো দুটো থাইলাকয়েডের মাঝখানে এরা হচ্ছে স্ট্রোমাল থাইলাকয়েড। ঠিক আছে, এই ছবিটাতে দেখি আমরা, এই ছবিটা, এই দেখো গ্রানাম থাইলাকয়েড, গ্রানা তৈরি হয়েছিল, তারা হচ্ছে গ্রানাম থাইলাকয়েড। এরা হচ্ছে সিঙ্গেল থাইলাকয়েড রয়েছে, এটাকে বলা হয় স্ট্রোমাল থাইলাকয়েড, এই ডিভিশনটা। এবার এটার মধ্যে কোথায় কোন কাজ হয়, লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন, কিভাবে আমাদের সালোক সংশ্লেষ হয়, যখন আমরা স্পেসিফিক্যালি সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা পড়বো তখন দেখবো। এরপরের টাইপটাতে চলে আসি, ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কয় ধরনের হতে পারে? দেখো ক্যারোটিনোপ্লাস্ট হতে পারে, যাতে থাকবে ক্যারোটিন। জ্যান্থোপ্লাস্ট হতে পারে, যাতে থাকবে জ্যান্থোফিল, দেখতে কিরকম, হলুদ রঙের। ফিওপ্লাস্ট হতে পারে, তাতে কি থাকবে, ব্রাউন বা বাদামি রঙের রঞ্জক থাকবে। রোডোপ্লাস্ট, তার মধ্যে লাল রঙের রঞ্জক থাকতে পারে। এদের প্রত্যেকের মধ্যে ক্রোমো মানে হলো কালার, ক্রোমা, ক্রোমা মানে হলো কালার, ক্রোমা মানে কালার। তো দেখতেই পাচ্ছ যে এই যতগুলো ক্রোমোপ্লাস্টে আমরা উদাহরণ দেখলাম, প্রত্যেকের মধ্যে কি রয়েছে, রঞ্জক রয়েছে। এদের মধ্যে গ্রানা থাকে না, আর এদের স্টোমাতে লিপিড থাকে। এরা কোথায় থাকবে? তাহলে আমরা একটা দেখি, একটা উদ্ভিদের কোথায় কোথায় আমরা ক্রোমোপ্লাস্ট দেখতে পারি। যেখানে যেখানে আমরা কালার দেখব, ফুল, ফল হলো, যে সমস্ত উদ্ভিদের মূল, যেমন আমাদের র্যাডিশ বা মূলো, তারপর হলো আমাদের গাজর, এদের যে মূল, এগুলো কি হয়, সবকটার মধ্যে কালার রয়েছে। তার মানে কি সেখানে প্রচুর পরিমাণে আমরা এই ক্রোমোপ্লাস্ট পাবো। তাহলে ক্রোমোপ্লাস্ট কোথায় কোথায় পাওয়া যায় আমরা
ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি। ফুল, ফল এবং যে কোনো রঙিন রঙিন পাতা, হ্যাঁ অবশ্যই রঙিন পাতা, সেটার মধ্যেও ক্রোমোপ্লাস্ট থাকবে। এবং মনে রাখতে হবে উদ্ভিদের যেখানে যেখানে কালার আছে, সবুজ বাদে এবং সাদা বাদে যেখানে যেখানে কালার আছে সব জায়গাতে আমাদের ক্রোমোপ্লাস্ট উপস্থিত, সব জায়গাতে ক্রোমোপ্লাস্ট উপস্থিত। এরপরে রয়েছে লিউকোপ্লাস্ট। তাহলে কি লিউকোপ্লাস্ট? লিউকো মানে সাদা, লিউকো কেউ কোনো জায়গাতে কে লেখা হয়, কোনো জায়গাতে সি লেখা হয়। তো লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট মানে, লিউকো মানে হচ্ছে সাদা অর হোয়াইট। তো আমরা দেখতে পাচ্ছি লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এদের কি কত ধরনের হয়, এদের মধ্যে রঞ্জক থাকে না, এরাও গ্রানাবিহীন হয়, খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড মূল, কাণ্ড, ফলে এদের পাওয়া যায়। আচ্ছা, এবার এদের প্রকার দেখি। দেখো, অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্টে কি থাকে? স্টার্চ। এলাইওপ্লাস্টে কি থাকে? লিপিড। এবার অ্যালিউরোপ্লাস্ট অথবা প্রোটিওপ্লাস্ট অথবা প্রোটিনোপ্লাস্ট, এদের মধ্যে থাকে কি? প্রোটিন। এইভাবে আমরা ক্লোরোপ্লাস্টটাকে, আমরা প্লাস্টিডকেও কমপ্লিট করলাম, কাজ আমরা এর আগেই দেখে নিয়েছি। তো অতএব এটা ছিল আমাদের কোষের প্রথম পার্ট। পরের পার্টে আমরা শুরু করব এন্ডোমেমব্রেন সিস্টেম থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। পরের লেকচারে আমরা শুরু করব। এই লেকচারটা তোমরা ভালো মতো করে দেখে নাও। এই লেকচারে কোথাও যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাও। বই পড়তে থাকো, আমরা সবসময় তোমাদের সাথে আছি, তোমাদের প্রত্যেকটা ডাউটের উত্তর আমরা দেব, ঠিক আছে? এমসিকিউ সলভ করতে থাকো প্রচুর পরিমাণে। আজকে আমাদের আলোচনাটা তাহলে এখানেই শেষ করতে হবে। অলরেডি 2 ঘন্টার মতো হয়ে গেছে, অনেক চাপ পড়ে যাবে তোমাদের মাথাতে এরপরেই। তো কুইক রিক্যাপ করে নিই তাহলে আমরা কি দেখলাম। আমরা আজকে পরপর দেখে নিই একবার আমরা কি কি দেখলাম। সবার আগে আমরা দেখলাম সেল ডিসকভারি, এরপরে আমরা দেখলাম প্রোক্যারিওট, ইউক্যারিওট, এদের পার্থক্য, প্লান্ট সেল ও অ্যানিম্যাল সেল, এদের মধ্যে পার্থক্য। তারপরে দেখলাম আমরা একটা কোষের মধ্যে কি কি থাকে সেটা। তারপরে আমরা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করলাম। তারপরে আমরা সেল মেমব্রেন নিয়ে আলোচনা করলাম। তারপরে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করলাম। অ্যান্ড ফাইনালি আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করলাম। এবার তোমাদের কাজ হবে যে এই যে চ্যাপ্টারটা আমরা এত ডিটেলে এতটা আমরা পড়লাম, এগুলো বইয়ে যা যা আছে সব পড়ে ফেলো। যা যা এমসিকিউ তোমরা পাচ্ছ সেগুলো তোমরা সলভ করে ফেলো। প্রচুর এমসিকিউ সলভ করতে হবে, মাথায় রেখো। এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাদেরকে মাল্টিপল টাইমস রিভিশন মারতে হবে। লিমিটেড রিসোর্স, মাল্টিপল রিভিশন, এটাই একমাত্র একটা এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করার মূল মন্ত্র। তোমরা এভাবে পড়তে থাকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট লেকচারে। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ আমাদের এই লেকচারটা দেখার জন্য। যদি আমাদের এই লেকচারটা অলদো খুবই এক্সটেন্ডেড এবং খুব বড় লেকচার, যদি এটা খুব পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবীদের সাথে। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, কারণ যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে বিভিন্ন রকমের কুইজ, বিভিন্ন পিডিএফ, বিভিন্ন নোটস তোমরা সব এখানে ওখানে পেয়ে যাবে। অল দ্য ভেরি বেস্ট এগেন, অ্যান্ড থ্যাংক ইউ এগেন লেকচারটা দেখার জন্য। অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো করবে তোমরা।